প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং রামাদান মুবারক। দর্শক, হঠাৎ ধরপাকড়ের কবলে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দরা। বিএনপি বলছে লকডাউনের নামে চলছে ক্র্যাকডাউন, রাজনৈতিক নেতারা গ্রেফতার হয় আবার বেরিয়ে আসে। এটাই আমাদের সমাজে রাজনৈতিক নিয়ম বলে আমরা দেখে আসছি। কিন্তু এবার সম্পূর্ণ একটু ভিন্ন এবং ব্যতিক্রম দেখছি আমাদের দেশে। অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের নেতারাও গত 3-4 দিনের গ্রেফতারের বড় অংশ জুড়ে রয়েছেন। বিভিন্ন মহলে আলোচনা চলছে, বলা হচ্ছে লকডাউন নাকি হেফাজত ডাউন, এ ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। আবার কেউ কেউ বলছে এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অমানবিক, কারণ সরকার মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধে যে লকডাউন আহ্বান করেছে তা সম্পূর্ণভাবে মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে দেখা উচিত। কিন্তু কাউকে ঘরে থাকতে বলে রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্যে গ্রেফতার করাটা কতটুকু মানবিক অমানবিক, এই ধরনের কথাবার্তা নিয়ে বিভিন্ন টেবিলে আলোচনা চলছে। এবং আরো অন্যান্য বিষয়াদি নিয়ে আজকে আমার এই টেবিলে আলোচনা করবার জন্য দুজন অতিথি আমার সাথে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। রয়েছেন জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান, জানিপপের চেয়ারম্যান। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমার শোতে। আপনি ভালো আছেন নিশ্চয়ই, শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। জনাব ব্যারিস্টার আবু সায়েম রয়েছেন আমার সাথে, উপদেষ্টা, জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের তিনি উপদেষ্টা। সায়েম ভাই, আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? ধন্যবাদ সাগর ভাই, আপনাকে ভালোভাবেই শুনতে পাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং আমার পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার সাথে সবসময় থাকার চেষ্টা করবেন। আমি প্রথমে জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে দিয়েই শুরু করতে যাচ্ছি। করোনা নিয়ে আমি যে সূচনায় বললাম, করোনার মধ্যে যে এই কর্মকাণ্ডগুলি কি ঘটছে, এগুলি কি স্যার আপনি মনে করেন যে রাজনীতির কি একটি অংশ, নাকি এটা মানে আমাদের যে স্বাভাবিক আইনের যেভাবে চলছে সেভাবেই চলছে, এই গ্রেফতার বা অন্যান্য বিষয়াদি যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ সাগর। সত্যি কথা বলতে কি, এটা একটা বড় ক্যানভাসের খেলা। আমরা শুধুমাত্র আমাদের জাতীয় প্রেক্ষাপটে বিষয়টাকে নিয়ে বিশ্লেষণ করলেই চলবে না। কনস্পিরেসি থিওরি যেটা বলছে সেটি হচ্ছে যে এটা বায়োলজিক্যাল একটা ওয়ারফেয়ারের মধ্যে আমরা আছি, গ্লোবাল। এবং এখানে যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাডমিনিস্ট্রেশন দোষারোপ করেছে চীনা প্রশাসনকে, আবার চীনা প্রশাসন দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসনকে। সেখান থেকে এই যে কাদা ছড়াছড়ির যে ব্যাপারটা, সেটা শুরু। আর এর ফলে ব্যাপারটা যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে মানুষের আস্থা বা বিশ্বাসের যে ভিত্তি, সেটা প্রথম থেকেই নড়বড়ে এবং নানান রকমের এনুয়েন্ডো এর মধ্যে আমরা লক্ষ্য করেছি। পরস্পরকে দোষারোপ করা থেকে শুরু করে দায়িত্ব কার কতটুকু, এবং এই যে গ্লোবালি পুরো বিষয়টা ছড়িয়ে গেল, অতিমারিতে পরিণত হলো, এটা তো আর একদিনে হয়নি, প্রায় বছর দেড়েক সময় ধরেই কিন্তু এই কাণ্ডটি চলছে। আর বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, তো ফলে আমরা বিশ্ব সংসারের অন্যতম সদস্য বলে আমাদের দেশকেও তা স্পর্শ করেছে। এবং বিশেষ করে আমাদের প্রবাসী যে সম্প্রদায় আছেন, তাদের দেশে ফেরার যেই আকুতি, সেটি একটা অনুঘটকের ভূমিকা পালন করেছে, এটাই সবাই ধরে নিয়েছেন। বিশেষ করে ইতালি প্রত্যাগত বাংলা ভাষাভাষী মানুষজন, তারা যখন সারা দেশে ছড়িয়ে পড়লেন, তার হাত ধরে এবং পরবর্তীতে যুক্তরাজ্যের হাত ধরে এই বিপণনটি ঘটেছে সারা দেশ জুড়ে। এবং আমাদের এখানে যে লোকাচার আছে, বিদেশ থেকে মেহমান আসলে আমরা খুব সাড়ম্বরে তাদের নেমন্তন্ন করি এবং ঘুরে ঘুরে সকল চেনা পরিচিত মানুষ, আত্মীয় স্বজন সবাই কিন্তু এই ট্র্যাডিশনটা মেনটেন করেন। এবং সেটা করতে গিয়ে এই বিপণনটা আরো ব্যাপক থেকে ব্যাপকতর হয়েছে। আর আমরা বজ্র আটনি ফসকা গেরো স্টাইলে বরাবর চলে অভ্যস্ত, এবং তারই ধারাবাহিকতায় অফিসিয়ালি কোয়ারেন্টাইন এনশিওর করেছি, কিন্তু কার্যত তার মধ্যে নানান রকম ফাঁকফোকর থাকায় যা হবার তাই হয়েছে। সুতরাং মূল সমস্যাটি আসলে অ্যাডহক কালচারে। এই অ্যাডহক কালচার থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, তাহলেই যদি আমরা ইনস্টিটিউশনাল একটা ফর্মে কমব্যাট স্ট্র্যাটেজি নির্ধারণ করতে পারি।
এই পর্যায়ে এটুকু বলে আমি বক্তব্য শেষ করছি। জি স্যার, কিন্তু আপনার কাছে আমার মানে প্রশ্ন যেটা রয়ে গেল সেটা হলো যে করোনা তো প্রায় 1.5 বছর হয়ে গেছে, 1 বছর ঊর্ধ্বে হয়ে গেছে বাংলাদেশে এসছে। প্রথম ওয়েভ শেষ হওয়ার পর পর্যাপ্ত আমরা সময় পেয়েছি একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য, অথচ সেই সময়টুকু আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। আপনি জানেন যে ভাস্কর্য ইস্যু নিয়ে ব্যাপক ব্যস্ততা ছিল আমাদের, এবং আপনার এখন বর্তমানে যেটা আমি যদি মুদ্রা কথায় বলি যে বর্তমানে হেফাজত নিয়ে যে ব্যস্ততাটা আমরা আছি, এক্ষেত্রে আপনি কি মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ আমাদের অ্যাটেনশন পে করা হচ্ছে করোনা প্রতিরোধে এবং করোনাকে মোকাবেলায়? দেখুন, এই যে ঘটনাটি ঘটে গেছে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে, এটি এমন একটা মাত্রা ধারণ করেছে যা করোনার এই যে ভয়ঙ্কর ভ্রুকুটি তাকেও অনেকাংশে ছাপিয়ে গেছে। এখন আমাদের সমাজের একটি অংশ, একটা সেগমেন্ট, তারা বিষয়টা নিয়ে তাদের মতো করে চিন্তা ভাবনা করেছে এবং সেইভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছে। এটি এমনটি ঘটবে এটা কাউকেই কিন্তু অবাক করেনি, কারণ ভিন্ন ধারণার ভিন্ন চশমা দিয়ে যারা পুরো বিষয়গুলোকে দেখে থাকেন তারা ডিপ্লোম্যাটিক নাইসিটির তোয়াক্কা করবেন এমনটি ভাবা যায় না। এবং যা ঘটবার তাই ঘটেছে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন রাজ্য এটা নিয়ে নানান রকমের আলাপ আলোচনা, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যে বক্তব্য তা থেকেই তা পরিষ্কার হয়ে গেছে। তাদের এটি স্ট্যাগার্ড বেসিসে নির্বাচন চলমান এবং তাতে একটা সরস বিষয় হিসেবে বিষয়টি উঠে এসছে। এখন পরস্পর কাদা ছোড়াছুড়ির খোরাক আমরা উপহার দিয়েছি এবং সেটা নিয়ে তারা খেলছে, এটা পরিষ্কার। এমনকি আমাদের নেতা নেত্রীদের নামও উচ্চারিত হয়েছে তাদের পক্ষে বিপক্ষে নানা রকমের আপনার যুক্তি হাজির করতে গিয়ে। এখন হেফাজত আসলে একটি রাজনৈতিক দল এটা বলা যাবে না। তারা আমাদের সমাজে যারা ধর্ম ভীরু মানুষজন তাদেরকে ক্লায়েন্টল হিসেবে গ্রহণ করে আমাদের সমাজে দীর্ঘদিন ধরে তারা একটা উপাদান হিসেবে সক্রিয়। এবং শীতের সময় আমরা জানি যে দেশের আনাচে কানাচে আপনার ওয়াজ মাহফিলের যে চলটি আছে এটা ইনস্টিটিউশনাল একটা ফর্ম নিয়ে ফেলেছে, এবং সেখানে যে পরিমাণ লোকজন সমবেত হয় তা আপনার একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। এবং এই সেগমেন্ট অফ দ্য পপুলেশনকে অ্যাপিস করবার একটা প্রবণতা কিন্তু মেইনস্ট্রিম সকল রাজনৈতিক দলের মধ্যেই আমরা লক্ষ্য করেছি, কি শাসক দল কি বিরোধী দল সবার মধ্যেই সেটি আছে। এবং আপনার যখন হেফাজত মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের আয়োজন করেছিল, ইতিহাসের অংশ, তখন কিন্তু আমাদের মেইনস্ট্রিম অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে কিন্তু আমরা গিয়ে তাদেরকে শরবত পান করাতে দেখেছি। তাদের ভিতরে এখন হয়তো কেউ কেউ প্রয়াত, কিন্তু এই যে ট্র্যাডিশনটা সেটা কিন্তু একেবারে উবে গেছে সেটা বলার জো নেই। এখন তারা যখন কোন রকমের আদর আবদার আবেদন নিবেদন এই যে অ্যাপ্রোচমেন্টের যে স্টাইলটা ফলো করা হয় মেইনস্ট্রিম পলিটিক্যাল কালচারে, তার থেকে বেরিয়ে গিয়ে ধনুর্ভঙ্গ পণ করে তাদের মতো করে তাদের এক্স গ্রাইন্ড করবার চেষ্টা করেছেন, তখনই কিন্তু আসলে যেই মৌতাতটা সেটা উবে গেছে। তাদেরকে তাদেরকে তাদের জায়গাতে স্যার মানে রাখার বা তাদের জায়গাতে থেকে সামাজিক বিভিন্ন কারণে তারা কথা বলবে, এটাই স্বাভাবিক। তারা যেহেতু বাংলাদেশেরই একটা অংশ, এবং তাদেরকে নিয়ে রাজনীতি আসলে কারা শুরু করেছে, কারণ বিএনপি থেকে বা অন্যান্য পক্ষ থেকে কিন্তু একটা অভিযোগ আছে যে মাওলানা শফিউজ্জুরের নেতৃত্বকে অনেকটাই সরকার নিজের পক্ষে নিয়ে ওই সময় থেকে রাজনীতিকরণ করার বা একটা চেষ্টা করা হয়েছে, সেটাও আমরা দেখেছি। আপনার কাছে আমি আবারও আসছি জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি একই প্রশ্ন নিয়ে ব্যারিস্টার আবু সাহেব আপনার কাছে যাচ্ছি। আপনি কিভাবে দেখেন ব্যাপারটাকে, এই যে ধরপাকড়? আপনি আইনের একজন, দুজনেই আসলে আইন সম্পর্কে ভালো ধারণা রাখেন দুজনে। আজকে প্যানেলটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্যানেল। আপনারা আসলে মানবিক সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন, দুজনেই বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বা জাতীয় মানবাধিকারের সাথে যথেষ্ট যুক্ত রয়েছেন। আমরা সব আলোকেই আপনাদের কাছ থেকে আলোচনাটি শুনতে চাই, আসলে কি হচ্ছে, যা হচ্ছে তা কি সমর্থনযোগ্য কিনা। ব্যারিস্টার আবু সাহেব। ধন্যবাদ সাগর ভাই আপনাকে এবং সম্মানিত অতিথিকে এবং যারা আমাদের দর্শক তাদেরকে শুভেচ্ছা। প্রশ্নটা
সমসাময়িক এবং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে করোনার যে পরিস্থিতি বাংলাদেশে ধেয়ে এসছে এবং যেভাবে বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, সংক্রমিত হচ্ছে, সেই জায়গাটিতে সরকারের বিভিন্ন পর্যায়ের ভূমিকাগুলো আলোচনায় সঙ্গত কারণেই চলে আসবে। আর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে 26শে মার্চ থেকে শুরু করে আজ অব্দি যে পরিস্থিতিটা আমরা আগে পরে দেখছি, সেই জায়গাটাতে আসলে বর্তমান পরিস্থিতিতে মানুষদেরকে বাঁচানো এবং দেশের 16 থেকে 18 কোটি মানুষ বৈশ্বিক যে মহামারী, অতিমারি যেটা হয়ে গেছে, সেখানটাতে যেভাবে বিপর্যস্ত, সেখানটিতে সরকারের মূল ভূমিকাটা কোথায় থাকবে, সেটাও আসলে একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বিভিন্ন আঙ্গিক থেকে এটার উত্তর দেয়া সম্ভব। প্রথমত আমি একটু আইনের ভাষায় বলি, সেটি হচ্ছে যে আপনার বৈশ্বিক মহামারী হোক, যে কোনো বিপর্যয়ই হোক, প্রাকৃতিক দুর্যোগই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধ প্রবণতা যে মানুষের ভেতরে থাকবে না সেটা না। সুতরাং অপরাধকে দমন করবার জন্য এবং অন্য মানুষদের জীবনকে নিরাপদ করবার জন্য অবশ্যই আইন তার একটা গতি যেটা আছে সেটাকে বহাল রাখবে এবং আইন প্রয়োগের যে ব্যাপারটা সেটাও থাকবে। কিন্তু হেফাজতের সাথে সরকারের যে বৈরিতাটা তৈরি হয়েছে, সেই জায়গাটা কতটুকু আইনি, কতটুকু রাজনৈতিক এবং কতটুকু গোষ্ঠীগত স্বার্থের সাথে সংশ্লিষ্ট, সেটা কিন্তু বিশ্লেষণের একটা ব্যাপার রয়েছে। তো আমি এই দৃষ্টিকোণ থেকে যদি ধরি, তাহলে আমি বলবো যে সরকার এই জায়গাটাতে যে বাড়াবাড়িটা করছে সেটা আসলে প্রয়োজন ছিল না। আমরা সাধারণভাবে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আইনের যে প্রয়োগটা করি, হেফাজতের নেতা নেত্রীদেরকে ধরবার জন্য সরকার যে সময়, অর্থ এবং জনবল নিয়োগ করছে সেটা আসলে দরকার ছিল না। আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে 26শে মার্চ কিংবা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্যাটা হয়েছে, ভারত থেকে সে দেশের প্রধানমন্ত্রী এলেন, জোর জবরদস্তি করে এলেন, যেখানটাতে এদেশের কেবল হেফাজত নয়, বিভিন্ন কর্নার থেকেই কিন্তু প্রতিবাদটা ছিল। আপনি যদি শুধু বলেন যে হেফাজত কিংবা ধর্মপন্থী যারা, তারা মোদির আগমনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বিষয়টা কিন্তু তা না। আমরা বামপন্থী দলগুলোকেও দেখেছি যারাই মোদির অতীত নিয়ে কথা বলেন কিংবা বর্তমানে ভারতে যা চলছে ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে, সেই জায়গাটাতে যারা সচেতন, যারা মনে করেন যে মোদি একজন ধর্ম উগ্রপন্থী মানুষ, সেই জায়গাটাতে তারা বিরোধটা দেখিয়েছে। সেই বিরোধটাতে আমি মনে করি যে যা কিছুই ঘটেছে, উস্কানিটা এবং ফুয়েলিংটা সরকারের দিক থেকে ছিল। সরকার কিন্তু প্রত্যেকটা জায়গাতে ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের পান্ডাদেরকে নামিয়ে দিয়েছিল, আমরা দেখেছি, এবং অভিযোগটা বিভিন্ন মহল থেকেই আছে যে এতটুকু কিন্তু ঘটতো না। তো সেই জায়গাটাতে সমস্ত পরিস্থিতিটা এভাবে তৈরি করে দিয়ে এখন করোনা মোকাবিলায় যতটুকু মনোযোগ দেয়া দরকার ততটুকু মনোসংযোগ না ঘটিয়ে হেফাজতের মানুষদেরকে, এবং হেফাজতের পাশাপাশি আপনি যদি শুধু হেফাজত বলেন তাহলে কিন্তু বিষয়টা হয়তো তথ্য বিভ্রাটটা থেকে যাবে। এখানটাতে দেখা যাচ্ছে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে ধরা হচ্ছে, তাদেরকে জেলে পোড়া হচ্ছে, তাদের টেলিফোনে আড়ি পাতা হচ্ছে, তাদেরকে মিথ্যে অভিযোগ দিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে। এমনকি আমাদের জাতীয় নির্বাহী কমিটির একজন মহিলা সদস্য, আপনি দেখুন নিপুণ রায় চৌধুরী, তাকে পর্যন্ত গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে বিষয়গুলো ঘটছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে যে সরকারের সার্বিক যে ব্যর্থতা, দেশের অর্থনীতিকে সঠিকভাবে পরিচালিত করবার ক্ষেত্রে, মানবাধিকার তো আর নেই, সে নিয়ে কথা বলতে যাব না, ডক্টর কলিমুল্লাহ নিশ্চয়ই বিষয়টা স্বীকার করবেন। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে, সেই জায়গাটাতে হয়তো আমরা মত প্রকাশের স্বাধীনতা কিংবা মানবাধিকার এগুলো নিয়ে উচ্চবাচ্য করবার মতো পরিস্থিতিটা নেই, কিন্তু ন্যূনতম আমাদের যে চাহিদা, ন্যূনতম আমাদের যে প্রত্যাশা, সেই জায়গাটুকু তো বিলীন হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সরকার এখন করোনা পরিস্থিতিটা নির্মূল করার বিষয়ে তাদের যতটুকু সামর্থ্য এবং যতটুকু আপনার তাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকা দরকার, সেটা তারা ব্যর্থ হয়েছে বলে এখন বিভিন্নভাবে মোড়টা ঘুরিয়ে দিতে চাচ্ছে। তো এই জায়গাটা অনুচিত। আপনি যেটি প্রশ্ন করেছেন যে এটা কি, পাশাপাশি না, আপনি বলেছেন যে স্বাভাবিক নিয়মে তো পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী আসতেই পারেন, এবং সেক্ষেত্রে তিনি এসেছেন এবং আমাদের দেশের মুক্তিযুদ্ধের সময় তাদের একটা বড় ধরনের ভূমিকা ছিল, সেই
কারণে তাদের সে দেশের প্রধানমন্ত্রীকে আমরা ইনভাইট করতেই পারি এবং আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। তবুও অন্যান্য আপনাদের দল সহকারে বিভিন্ন দলের যে ভূমিকার কথা বলেছেন সেটাও কি বিতর্কিত কিনা, বা সেই সময় কি এটা প্রয়োজন ছিল হেফাজতের, বা কি ধরনের স্বার্থ ছিল শুধুমাত্র এই ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই ধরনের বিরোধিতা করার ক্ষেত্রে? আপনি এটাকে কিভাবে দেখেন? দুঃখজনক বিষয়টা হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনে মানুষ প্রতিবাদ জানায়নি। মানুষ প্রতিবাদটা জানিয়েছে আসলে ব্যক্তি মোদীকে কেন্দ্র করে। ভারতের আর কারো বিষয়ে কিন্তু মানুষের এই ধরনের এই অনুভূতিটা নেই। মানুষ আজকে যদি ভারতের রাষ্ট্রপতি আসতেন কিংবা অন্য কেউ আসতেন, আপনাকে আমি বলছি এবং সকলেই বলেছে, তাদের কিন্তু সেই ধরনের যে ক্ষোভটা, সে ক্ষোভটা থাকতো না। ক্ষোভটা কেবল যে যারা ধর্মীয় মানুষ তারা দেখিয়েছে তা না, প্রত্যেকটা সেক্টরের মানুষের দিক থেকেই কিন্তু মোদির আগমনের প্রতি একটা নিন্দা এবং ক্ষোভ ছিল, এবং তার যে বক্তব্যটা বাংলাদেশে ছিল সেটাও নিন্দনীয় হয়েছে। তিনি অনেক অসত্য কথাও বলেছেন। তো যেটা আপনি প্রশ্ন করেছেন, পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী অবশ্যই আসতে পারেন, তিনি যেমন আসতে পারেন তার অধিকার রয়েছে, এবং যারা সরকার চালাচ্ছে জোর করেই হোক কিংবা বৈধভাবে তো নয়, যেভাবেই চালাচ্ছে তারাও আমন্ত্রণটা দিতে পারেন, সেটা নিয়ে সমস্যা না। কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার আছে তার দেশটাকে ভালোবাসা, বাংলাদেশের মানুষের অধিকার আছে তার দেশের মানুষদেরকে সীমান্তে যেভাবে হত্যা করা হচ্ছে সেই হত্যার প্রতিবাদ করা। সুতরাং সে বাংলাদেশের মানুষ যদি দেশপ্রেম দেখিয়ে কিংবা ধর্মপ্রেম দেখিয়ে মোদির বিরুদ্ধে প্রতিবাদ করে, সেটাও তার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার। আপনি কি পৃথিবীর অন্যান্য দেশে দেখেননি কখনো যে কোথাকার রাষ্ট্রপ্রধান কিংবা আপনার সরকার প্রধান যদি যায় সেখানে বিক্ষোভ হচ্ছে? যুক্তরাজ্যে যখন আপনার ট্রাম্প এসেছিল তখন সেখানে মারামারি, হট্টগোল, গোলযোগ হয়েছে না? সেখানে কি মানুষদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে? সেখানে তো ধস্তাধস্তি হয়েছে, সেখানে চরম উত্তেজনা দেখা দিয়েছিল যখন ট্রাম্প আসে, কিংবা অন্যান্য ফ্যাসিবাদী রাষ্ট্রগুলো থেকে যখন সরকার প্রধান বা সেক্ষেত্রে ডেফিনেটলি এভাবে পুলিশের পুলিশের পুলিশ কিন্তু আপনার বিকল্প ব্যবস্থা থাকে। আমাদের জায়গাটাতে সমস্যা, পুলিশ স্টেশন আগুন দেওয়া হয়েছিল কিনা? দেখুন আপনি দেখেন প্রবলেমটা কোথায় ঘটছে, সেটা হচ্ছে যে আপনি হেফাজতের দিক থেকেই বলুন, অন্যান্য রাজনৈতিক সংগঠন কিংবা আপনার পেশাজীবী সংগঠনগুলোর কথাই বলুন, তাদের সকলেরই কিন্তু দাবি তারা কিন্তু সমস্যাটা তৈরি করেনি, তারা কোনো উগ্রপন্থা অবলম্বন করেনি। এখন আপনি আমাকে বলেন, বায়তুল মোকাররমে যদি হেফাজতের লোকেরা জড়ো হয় সেখানে কেন ছাত্রলীগ যুবলীগকে যেতে হবে? তারা তো ঘোষণা দিয়েই গিয়েছে এবং তাদের দলের লোকেরা বলেছে যে তারা এগুলো নিয়ন্ত্রণ করবে, তারা তাদেরকে কোনোভাবে হরতাল করতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। এটা কিন্তু একেবারে আপনি পত্রপত্রিকা ঘেটে দেখুন, ছাত্রলীগ যুবলীগের কিন্তু ঘোষণা। তো এই ঘোষণাটা তো রাষ্ট্র থেকে মদত দেওয়া হয়েছে, কেন তারা সেখানটাতে যোগ দেবে? তাদের তো সেখানে দরকার নেই। হেফাজতের মানুষগুলো যদি বায়তুল মোকাররমের সামনে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে প্রতিবাদ করে, কিংবা অন্য দলের মানুষরা যদি ঢাকার রাজপথে কোথাও প্রতিবাদ করে, যেটা আমরা বলি যে শান্তিপূর্ণ প্রতিবাদ, তাহলে সেই জায়গাটিতে তারা কেন যোগ দিতে যাবে? তাদের কি কে দায়িত্ব দিয়েছে? ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ কি বাংলাদেশের মানুষের অভিভাবক হয়ে গেছে নাকি? এই অভিভাবকত্ব যখন চলে এসছে তখনই তো সর্বনাশটা শুরু হচ্ছে। একে তো মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। সাগর ভাই শুনুন, সমস্যাটা কি জানেন? গোড়াতেই গলদ। আজকে আপনি যখন মানবাধিকারের কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, একেবারে শুরুটা কোথায়? মানুষের সবচেয়ে বড় অধিকার হচ্ছে মত প্রকাশের অধিকার, এবং মত প্রকাশের অধিকারের সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দর যে বাস্তবায়ন, সেটি হচ্ছে মানুষ তার নিজের চিন্তা, না নিজের চেতনা, নিজের ইচ্ছেতে একটা সরকার প্রতিষ্ঠা করা। তো বাংলাদেশে তো সেটি হয়নি। বাংলাদেশে গত কয়েক দশক ধরে কোনো গত 10 বছরের উপরে কোনো নির্বাচন নেই, যেই জায়গাটাতে যারা সরকার আসছে তারা জোর জবরদস্তিমূলক আসছে। তো এখন ভোটে যদি নির্বাচিত না হন কেউ, তাহলে তো তারা ফ্যাসিবাদী একটা স্বৈরতন্ত্র কায়েম করবেন, সেটাই হচ্ছে। তো ভোটে নির্বাচিত হয়ে এসছে কিনা সরকার, এইটা খুব ক্লোজলি পর্যবেক্ষণ যারা করেছেন, যিনি করেছেন তিনি আমার সাথে আছেন ফরচুনেটলি। আজকে তার কাছ থেকে জানবো আমরা ভোটের নির্বাচনের ভোটে সরকার গঠিত হয়ে আসছে কিনা, এবং না হয়ে আসার কারণেই কি এখন এই যে ঘটনাবলীগুলি ঘটছে সেটা শিকার আমরা হচ্ছি। পাশাপাশি আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, জনাব ব্যারিস্টার আবু সায়েম, আপনি যে সংগঠনটি করেন বিএনপির প্রতি একটি অভিযোগ সরকারের শীর্ষ পর্যায় থেকে এসছে, সেটা হলো বিএনপির দ্বিচারিতা রাজনীতির কারণে জনগণ তাদের মাঠ থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জনাব ওবায়দুল কাদের। তিনি, আপনি জানেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের। বিএনপি সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র অনেক আগেই জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে, এমন মন্তব্য করে কাদের বলেন রাজনীতিতে বিএনপি দিন দিন
অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আপনি সেটাকে কিভাবে দেখবেন? জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে আসছে, আপনি আপনার মতামত দিবেন ব্যারিস্টার আবু সাহেবের কথা। ধন্যবাদ। ব্যারিস্টার মহোদয় তার মতো করে একটা ব্যাখ্যান আমাদের সামনে হাজির করেছেন। তার সপক্ষে ডেফিনেটলি তিনি যুক্তি হাজির করেছেন এবং করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে পার্টিসান চশমা নিয়ে আসলে বিষয়গুলোকে না দেখে আমরা যদি তার উপরে উঠে বিষয়গুলোকে বিশ্লেষণ করবার চেষ্টা করি, তাহলে একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। একটি ব্যবস্থায় আপনার অপোজিশন বেঞ্চ বা অপোজিশন পার্টি গণতান্ত্রিক রীতিনীতি মেনে আপনার ওয়েস্টমিনিস্টার ঘরানায় যেভাবে চর্চাটা করা হয়, তার অনেকাংশে একটা পশ্চাৎপদ একটা অবস্থায় কিন্তু আমরা বিরাজ করছি এই দেশে। এবং তাত্ত্বিক বিবেচনায় সে কারণেই আমাদের এই ডেমোক্রেসিকে বলা হয়ে থাকে ইলিবারাল ডেমোক্রেসি। আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে আমরা এখানে দেখে অভ্যস্ত, এবং এটা আশা করা যায় যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পর্যন্ত যে সময়কাল আমরা অতিক্রম করেছি, এর মধ্যে ইনস্টিটিউশনাল একটা শেপ নেওয়া দরকার ছিল। কিন্তু ব্রিটেনের যেটাকে বলা হয়ে থাকে হার ম্যাজেস্টিস লয়াল অপোজিশন, সেটা কতটুকু বিদ্যমান এবং তা কতটা চর্চিত হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা শ্যাডো গভর্নমেন্ট বলছি, সেটা কি পরিমাণ উপস্থিতি জানান দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি খোলামেলা আলোচনায় প্রবৃত্ত হই, তাহলে দেখব অনেকটা রিচুয়ালিস্টিক হয়ে গেছি আমরা। অপোজিশন বেঞ্চ একটা থাকতে হয়, সেই জন্যে আমরা সেটি মোতায়েন রেখেছি। আর এর পাশাপাশি মাঝখানে যে কাণ্ডটি হয়েছে সেটা হচ্ছে অপোজিশন আবার পজিশনেও নিজেদের শরিকানা এনশিওর করেছে। তিনজন অপোজিশন বেঞ্চ মেম্বার গত সরকারে আমরা দেখেছি মন্ত্রিত্ব করতে, এবং সেটা নিয়ে যখন নানান রকমের আপনার কথাবার্তা উঠেছে এবং গ্রামার মেনে চলা যাচ্ছে না, এইরকম একটা সোল সার্চিং থেকে পরবর্তীতে এইবার সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে এখানটা ক্লিয়ার একটা বিভাজন নিয়ে আসা হয়েছে। এটা ভালো, প্রাইজ ওয়ার্দি, এবং এটা ওয়েলকাম করা মতোই একটা বিষয়। কারণ অপোজিশন হবে রেসপন্সিভ অ্যান্ড রেসপন্সিবল, এবং তার যে দায়িত্বটা সেটা কোনোভাবেই নিগেটেড এটা বলা যাবে স্যার, না। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। এখন আপনি খুব ইম্পর্টেন্ট আজকের এই কথার অভিযোগটি যেটি তুলেছেন জনাব ব্যারিস্টার আবু সাহেব, আপনি কি মনে করেন কিনা বর্তমান সরকারের প্রতি যে অভিযোগটি তিনি করেছেন যে বর্তমান সরকার ভোটবিহীন সরকার হিসেবে, এবং নিজের ওনারা সবসময় এটা বলে থাকেন, আপনি কি ক্লোজলি পর্যবেক্ষণ করে আপনাকে মনে হয়েছে এটা ভোটবিহীন সরকার হিসেবে বলার কোনো সুযোগ রয়েছে কিনা? যে এটাই আগে আপনার কাছে জানতে যাচ্ছি, মানে স্পষ্টভাবে আপনাকে যদি আমি বলতে চাই, দেখুন, বা যদি হয়ে থাকে এর সপক্ষে আপনার কাছে কোনো উদাহরণ যদি থেকে। ডিজুরো এবং ডিফ্যাক্টো দুটো স্ফেয়ার আছে। ডিজুরো সেন্সে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে ব্যাপারটি, এইটি বিনা ভোটে নির্বাচিত এইভাবে কয়েনেজ করা হয়েছে, যেটা আমি মনে করি আসলে সঠিক নয়। এইভাবেই কিন্তু বিতর্কটা শুরু হয়েছে। আর পরবর্তীতে আমরা দেখেছি যে আপনার নন পার্টিসিপেশন, এখন রেসপন্সিভ এবং রেসপন্সিবল অপোজিশন পলিটিক্যাল পার্টি হিসেবে, মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার স্থানীয় সরকারের বিভিন্ন টিয়ারের নির্বাচনে সবসময় অংশগ্রহণ করে এসছে, কিন্তু জাতীয় পর্যায়ে গিয়ে তা থেকে বিরত থেকেছে। এবং সম্প্রতি সেই জায়গাটাও কিন্তু আমরা দেখছি যে তারা ঘোষণা দিয়ে বলেছে এখন থেকে তারা সে কাজটিও করবেন না। এই যে ক্রমে ক্রমে শেলের মধ্যে ঢুকে যাওয়ার যে প্রবণতাটা, এই জায়গাটা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। কাম হোয়াট মে, আপনার বিভিন্ন আছে মনে করেন বিরোধী দল হিসেবে বাংলাদেশের বিরোধী দলের ওই স্পেসটুকু কি আছে আপনি মনে করেন টু এক্সারসাইজ দ্যাট? এটা তো কেউ কাউকে আসলে ছেড়ে দেবে না, আপনাকে সেটা অর্জন করতে হবে।
এবং যে কোনো মূল্যে। আমি সেই জন্যই বলছি না, আপনার কাছ থেকে আপনি তো পর্যবেক্ষণ করে থাকেন, আপনি তো একদম সবাইকে সমান চোখে দেখার আপনার কথা আপনার কাছ থেকে সবাই। তা আপনি কি মনে করেন আপনার কোন স্টেটমেন্টে আপনি মনে করেন কিনা এই পর্যন্ত বলেছেন বা ইয়ে করেছেন যে না অমুক জায়গায় ভোট হয়নি সুতরাং এখানে ভোট হবে? আমরা কিন্তু ঐতিহাসিক একটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি, একদিনের মন্তব্যের উপর ভিত্তি করে কিন্তু কথাটা বলছি না। আমি গত 30 বছর ধরে এই অঙ্গনে সক্রিয়, এবং সেইভাবে যখন যাহাই তাহাই সেইভাবে কিন্তু আমরা কথা বলবার চেষ্টা করেছি, এবং কিছু অ্যাসক্রিপশন প্রদান করেই সেটা আমরা বলেছি। এবং এই যে বলছি যে ইলিবারাল ডেমোক্রেসি, এটারও কিন্তু কতগুলো কারণ আছে, এমনি এমনি কিন্তু কথাটা আমি বলিনি, এবং সেই কারণেই একটা পার্সপেক্টিভ ফেলে পুরো বিষয়টাকে বিবেচনায় নিতে হবে। জি, জনাব ব্যারিস্টার আবু সায়েম, আমরা যদিও একটু আউট অফ কনটেক্সটে চলে গেছি, অন্য একটা বিষয় চলে গেছি, তারপর যেহেতু জানিপব চেয়ারম্যান আমার সাথে আছেন, আপনিও এমন একটা অভিযোগ তুললেন যেটা স্যার সরাসরি এটার সাথে সম্পৃক্ত, সে কারণে আমরা একটু সম্পর্কিত আলোচনা করেছি। কিন্তু আমরা আগে আমাদের পূর্বের আলোচনাতে ফিরে আসতে চাই, তারপর আপনার এখানে যদি কোনো পর্যবেক্ষণ থেকে থাকে স্যারের কথার উপরে। জি, ডক্টর কলিমুল্লাহ, একটা জিনিস ভালো লেগেছে যে অন্তত আরো অনেকের মতো তিনি কিন্তু 2018 সালের নির্বাচন কিংবা 2014 সালের নির্বাচনকে বৈধ করবার, সেটাকে আপনার জাস্টিফাইড বলে উপস্থাপন করবার চেষ্টাটা করেননি। সঙ্গত কারণেই করেননি, তার বিবেক এবং তার শিক্ষা সে জায়গাটায় অবশ্যই তাকে বাধা দিয়েছে। তো আপনি একটা প্রশ্ন করেছেন আমাকে, সেটা হচ্ছে জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পর্কে। তো আজকে বাংলাদেশে এই করোনা পরিস্থিতিতেও গোটা বাংলাদেশ যখন বিপর্যস্ত, তখন দুটো ক্যারেক্টার বাংলাদেশে মানুষের বিনোদন যোগাচ্ছে, একজন তার ভাই মির্জা কাদের, আর একজন হচ্ছেন তিনি নিজে ওবায়দুল কাদের। তো মির্জা কাদের যেটি করেছেন সেটি হচ্ছে তিনি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন, কারণ তার শারীরিক অবস্থার কিছুটা সমস্যা ছিল এবং তার সম্ভবত টিউমার ছিল। সেই টিউমার অপারেশন করবার পর তিনি বাংলাদেশে এসে বলেছেন যে যেহেতু তার সেখানটাতে এত বড় একটা অপারেশন হয়েছে, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছেন, সেজন্য তিনি বাকি জীবন সত্য কথা বলবেন এবং সত্যের পক্ষে লড়বেন। আমরা দেখেছি তিনি সত্যের পক্ষে লড়ছেন অনেকাংশে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের দ্বিমত আছে, কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যেটা শেখ হাসিনার অধীনে, সেটাকে তিনি কটাক্ষ করেছেন যথেষ্ট যৌক্তিকভাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন হওয়ার পর তিনি অঙ্গভঙ্গি করে সেটাকে উপস্থাপন করেছেন কেমন নির্বাচনটা হয়েছে, এবং বাংলাদেশে যে গণতন্ত্র নেই, বাংলাদেশে যে স্বৈরতন্ত্র চলছে, একটা দুর্বৃত্তায়ন চলছে সব জায়গাতে, নোয়াখালী সহ শুরু করে সর্বত্র, সেই জায়গাটা তিনি তুলে ধরছেন এবং তিনি ওবায়দুল কাদেরের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তো আমাদের জনাব ওবায়দুল কাদেরও কিন্তু শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন একসময়, এবং তাকে সিঙ্গাপুর নিতে হয়েছিল। তখন জনগণের প্রত্যাশা ছিল যে তিনি যখন ফিরে আসবেন তখন তিনি হয়তো সততার সাথে, সত্যনিষ্ঠার সাথে এবং মানবিকতার সাথে রাজনীতিটা করবেন, তিনি এ জাতীয় অবান্তর কথাগুলো ছেড়ে দেবেন। দুঃখজনক হলেও সত্যি তিনি সেটা থেকে সরতে পারেননি। এমনকি আজকে রামাদান মাস, তিনি বলছেন যে বিএনপিকে জনগণ ভোট দিচ্ছে না, সেজন্য বিএনপি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তো আসলে বিচারটা কার কাছে চাই? বিচার চাইবার জায়গায় তো না। ওবায়দুল কাদের সাহেব যা খুশি বলছেন। আমি এখানে জাস্ট একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে ভেরি রিলেভেন্ট কথা বলছি আর কি। তো আপনি কি এভাবে বলছেন না যে সরকারের বিরোধিতাকারীকে সুযোগ দিচ্ছে কথা বলবার জন্য, সেখানে তাকে বাধা দিচ্ছে না, এবং ওবায়দুল কাদেরের ভাইও যে যা সত্য তাই বলতে পারার মধ্যে সুযোগ পাচ্ছে, এটাকে আপনি গণতান্ত্রিক প্র্যাকটিস বলেন কিনা, বা এটাও কি সরকারের একটা মানে আপনার সবসময় বলেন কাউকে কথা বলতে দিচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদেরের ভাই প্রতিদিন সরকারের বিপক্ষে কথা বলে যাচ্ছেন, কিন্তু তাকে কখনোই এখন অবধি তাকে কোনো তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। চমৎকার একটা প্রসঙ্গ, প্র্যাকটিস অফ কনভিনিয়েন্স। আমরা আইনের অনেক জায়গাতেই কনভিনিয়েন্স শব্দটাকে ব্যবহার করি। বাংলাদেশে কি কোনো মানুষই কথা বলতে পারছে না? অনেক মানুষই কিন্তু কথা বলছে, সরকার বিরোধীও কথা বলছে। ঠিক যেই জায়গাটাতে সরকারের মূল স্বার্থের ক্ষতিটা হবে, সেই জায়গাটা আর যেখানটিতে ক্ষতিটা হবে না, সেই জায়গাটা দুটোর ভেতরে ফারাক আছে। আজকে মির্জা কাদের যা কিছুই বলুক, শেষ পর্যন্ত মির্জা কাদের তাদের ঘরানার মানুষ, সুতরাং তাকে গ্রেপ্তার করা হবে না, তাকে নির্যাতন করা হবে না। কারণ তাকে যদি নির্যাতন নাও করা হয় তাতেও কিছু যাবে আসবে না, কারণ তিনি কিন্তু কখনো বিএনপির পক্ষে কিংবা বাংলাদেশে যে মত প্রকাশের স্বাধীনতা নেই সেটার পক্ষে লড়ে একটা জায়গাতে যেতে পারবে না। যখন যাবে তখন তিনিও কিন্তু গুম হয়ে যাবেন।
এবং যারা কথা বলছেন, সুশীল সমাজের অনেকেই তো কথা বলছেন, একেবারে বলছেন না তা না, বিরোধী পক্ষেরও কেউ কেউ কথা বলছেন, সরকার তাদেরকে নিপীড়ন নির্যাতন করছে সেভাবে হয়তো সাদা চোখে দেখা যাবে না, কিন্তু অন্তরালের ঘটনাটা ভিন্ন। আপনার যে এই পলিটিক্স অফ কনভিনিয়েন্সটা হচ্ছে, যেই জায়গাটাতে সুবিধে হবে সেই জায়গাটাতে আপনি ছেড়ে দেবেন এবং আপনি বিশ্বকে দেখাবেন যে হ্যাঁ, আমাদের বিপক্ষে কি কথা হচ্ছে না, টকশো হচ্ছে না। আপনি তখন বলবে তারা কি মাঠে নামছে না? হ্যাঁ। কিন্তু যেখানটাতে এসে সরকার পরিবর্তনের প্রশ্নটা আসবে, তারা যে বিনা ভোটে এখন দেশ দখল করে দেশটাকে শাসন করছে, সেই জায়গাটাতে যখন ঘা পড়বে তখন কিন্তু তারা সেখানটিতে ছাড় দেবে না। যে কারণে 2018 সালের নির্বাচনের আগে আমরা দেখেছি এমনকি সংসদ সদস্য প্রার্থী যারা, তাদেরকেও রক্তাক্ত করে ফেলেছে ছাত্রলীগ যুবলীগের পান্ডারা, রক্তাক্ত করে ফেলছে, কাউকে নির্বাচনের মাঠে থাকতে দেয়নি, কারণ ওই ক্ষমতাটা তাদের দরকার। ডক্টর কলিমুল্লাহ এখানে আছেন, তিনি একজন নির্বাচন পর্যবেক্ষক এবং অনেক দিন ধরে তিনি পর্যবেক্ষণটা করছেন, যদিও তার অনেক পর্যবেক্ষণের সাথে আমার দ্বিমত আছে এবং আমি হয়তো সেগুলোর সাথে কোনোভাবে একমত হতে পারবো না, তবুও তিনি পর্যবেক্ষণটা করছেন এবং সঠিকভাবে মাঠে দেখেছেন বলেই গত নির্বাচন, তার আগের নির্বাচনে তার যে প্রতিষ্ঠান, তারাও কিন্তু সীমিত আকারে পর্যবেক্ষণ করেছেন, তিনি নিশ্চয়ই সেটা স্বীকার করবেন। তারাও কিন্তু তাদের ব্যাপ্তিটা ছিল খুব ছোট, কারণ তারা জানে যে এই নির্বাচনটা সঠিক হবে না, শুদ্ধ নির্বাচন হবে না। তো সেই জায়গাটাতে আমি বলেছি যে দেখুন, বাংলাদেশের সংবিধান আপনি যদি অনুচ্ছেদ 39-এ যান, তাহলে সেখানে মত প্রকাশের স্বাধীনতার কথাটা বলা হচ্ছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার সবচেয়ে বড় প্রয়োগটা হচ্ছে যে আপনি আপনার মতো করে নেতৃত্ব নির্বাচন করবেন, সেই জিনিসটাই হচ্ছে না। সুতরাং গোড়াতেই সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন আমাদেরকে কথা বলতে দেয়া হচ্ছে, কিছু কিছু মানুষকে, মির্জা কাদের কথা বলছেন, সেটা ডক্টর কলিমুল্লাহ যেটি বলেছেন যে আপনি পার্সপেক্টিভ কনটেক্সটটা বিবেচনা করুন, গোটা বাংলাদেশের কনটেক্সটটা বিবেচনা করে একটা জায়গাতে না, তাহলে কি বাংলাদেশে বাক স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে? যেখানে সরকার প্রধানের সমালোচনা করলেই তাকে জেলে চলে যেতে হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনি যদি 21 সেকশনটা দেখেন, তাহলে আপনি কি দেখবেন, সেই 21 সেকশনে আপনি তো কোনো কথাই বলতে পারবেন, আপনি যাই বলবেন আপনাকে তারা ধরে ফেলতে পারবে, আপনাকে নির্যাতন করতে পারবে। সেই কারণে আমরা কিন্তু দেখা গেছে যে সুশীল সমাজের মানুষরাও আজকে, কিশোরের মতো মানুষ তো মারা গেল, মারা যেতে হবেই, কারণ যখন আপনি বিরোধী দলকে নির্যাতন যখন করা হচ্ছে, আপনি চুপ থাকবেন, আপনি দেখে দেখে যাবেন। যে একজন বলেছে খুব ভালো একটা কথা, যে বিএনপি কে মারতে মারতে তাদের অভ্যেসটা এমন হয়ে গেছে এখন সবাইকেই মারবে। হ্যাঁ, এটা কিন্তু কেউ রক্ষা পাবে না, নির্বাচন পর্যবেক্ষক রক্ষা পাবে না। তো প্রসঙ্গটি যেখান থেকে শুরু হয়েছে সেটি হচ্ছে যে আপনার ওবায়দুল কাদেরের এই যে বক্তব্য, রমাদান মাসে আমরা আশা করছিলাম যে এটা তো একটা পবিত্র মাস, এই মাসটাতে মানুষের সংযমটা হচ্ছে প্রধান চর্চা, সেই সংযমের মাসে তিনি মিথ্যাচারিতা করবেন না, তিনি আবোল তাবোল বকবেন না, তিনি আবোল তাবোল বকছেন, তিনি মিথ্যাচারিতা করছেন। বিএনপি কে জনগণ ভোট দেয় না, সেজন্য বিএনপি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, এটা যদি ওবায়দুল কাদেরের বক্তব্য হয়। সবচেয়ে বড় কথা, আবার আরেকটা জিনিসও বলেছে যে তিনি বলেছেন যে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর যে হাস্যকর অপচেষ্টা করে বিএনপি, যেটা হলো যে আপনার রাজনীতিতে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা এখন স্পষ্ট, মানে হলো তিনি বুঝিয়েছেন যে হেফাজতের ব্যাকিং এ আপনারা রয়েছেন, আপনাদের হাত রয়েছেন। আমি তো বললামই যে আবোল তাবোল কথা যখন হয় তখন আসলে সেগুলো নিয়ে খুব বেশি তর্ক করে, যুক্তি তর্ক সেগুলোর বিরুদ্ধে যায়, তখন আপনি, বাংলা ভাষা একটা কথা আছে, শেষ পর্যন্ত করতে হয় মারামারি। এখন আমাদেরকে যেটা করতে হবে আসলে মারামারি করতে হবে এই সমস্ত কথার বিরুদ্ধে। না, কিন্তু আপনাদের আসলে গন্তব্যটা কোথায়? আপনাদের নেত্রী, আমার মানুষের মনেও একটা পারসেপশন আছে, মানুষের মনে একটাই প্রশ্ন আছে যে আসলে বিএনপির গন্তব্য কোথায়? কারণ আপনি বলছেন অন্যদের উপরে, আপনারা অন্যদের ঘাড়েই আসলে সবসময় চাপানোর একটা চেষ্টা করছেন, বিভিন্ন মহল থেকে এখন হচ্ছে, যেমন কথার কথা যে আপনাদের যে চেয়ারপারসন, তাকে এখন পর্যন্ত মুক্ত করতে পারেননি, যেটা আপনাদের প্রথম দায়িত্ব ছিল, প্রধান দায়িত্ব ছিল, তিনি এখন দেখা যাচ্ছে যে প্রায় শেষ মুহূর্তে আছে জীবনের। তো সেক্ষেত্রে আপনারা কি ফেইলুর মনে করছেন না? আপনারা এই মানে আপনাদের কি মনে করছেন না আপনারা ব্যর্থ রাজনৈতিক মাঠে? একটা বেদনা বোধ তো ভেতরে আছি যে চেয়ারপারসনকে মুক্ত করতে পারা যায়নি, কিন্তু বাংলাদেশের বর্তমান সার্বিক যে অবস্থাটা হয়েছে, যেখানটাতে আইনের শাসন নেই, যেখানটাতে ন্যায় বিচার নেই, বিচার বিভাগ স্বাধীন না, একেবারে ব্ল্যাঙ্ক রেঞ্জে মানুষকে মেরে ফেলা হচ্ছে, সেই জায়গাটিতে সাফল্যের যে ইচ্ছেটা আমাদের আছে, প্রত্যাশাটা আমাদের আছে, সেই জায়গাটা আসলে আমরা হয়তো অর্জন করতে পারিনি, সেটা স্বীকার করতে কোনো
আমার কোনো ধরনের কোনো অনিচ্ছে নেই, সে কারণে আমি করবই। কিন্তু তার মানে এই নয় যে বিএনপি আন্দোলনে নেই, বিএনপি সংগ্রামে নেই। আমরা অন্যের ঘাড়ে কিন্তু এখন অন্যের ঘাড় বলতে আমি এখানে বুঝাচ্ছি বর্তমান সরকারের যে আমরা বলছি ব্যর্থতা, এটারও কি কিছুটা হলেও অংশীদার বা মানে অংশের দায়িত্ব আপনাদের উপরে বর্তায় কিনা? কারণ গণতন্ত্র সংহত করতে হলে ছায়া সরকারের ভূমিকা অপরিসীম এবং অনেক বলিষ্ঠ ভূমিকা থাকতে হয়। সেক্ষেত্রে সেই ভূমিকার ক্ষেত্রে আপনাদের ব্যর্থতা আপনারা স্বীকার করেন কিনা সেটা অবশ্যই আমাদের মতো, আমি মনে হয় ছায়া সরকারের যে বিষয়টা চমৎকার কনসেপ্ট আমরা জানি, কিন্তু একটা দেশের রাজনৈতিক ইতিহাস, একটা সংস্কৃতির ইতিহাস, একটা আইনের ইতিহাস, সংবিধানের ইতিহাস লম্বা সময় ধরে চলতে হয়। তারপর হয়তো আপনি এ ধরনের ধ্রুপদী একটা রাজনীতি আশা করতে পারেন, যেখানে একটা ছায়া সেটা তো আপনাকে কেউ দেবে না। এবং এইটা করে নেওয়ার ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা, সেখানেও তো আপনাদেরকে দেখছি না। আপনাদেরকে কোনো সময় আপনারাও কিন্তু আওয়ামী লীগকে স্পেস দেননি, আপনারা সঠিকভাবে সরলভাবে রাজনীতি করবার ক্ষেত্রে তারাও ফাইট করেছে, কিন্তু সেক্ষেত্রে আপনারা জনগণের যে ইচ্ছার যে বহিঃপ্রকাশ, জনগণের সেটা আপনাদের বিরোধী দলের থেকে আপনারা সেটার বহিঃপ্রকাশটা আপনারা করতে পারছেন না, সে ধরনের অভিযোগ আসছে। কিন্তু এই জায়গাটাতে তো সাগর ভাই আমাকে একটু দ্বিমত প্রকাশ করতেই হবে। বিএনপি যে সময়গুলো রাষ্ট্র পরিচালনা করেছে, বিশেষ করে 91 সালের পর থেকে, কোন জায়গাটিতে রাজনৈতিক স্পেস ছিল না আওয়ামী লীগের? হ্যাঁ, প্রত্যেকটা শাসন আমলে আমরা আওয়ামী লীগের অনেক নেতা নেত্রীদের রক্তমাখা ছবি এখনো আমাদের চোখের সামনে আছে। রাজপথে তারা আন্দোলন করেছে, ডেফিনেটলি। হ্যাঁ, এখনকার মতো হয়তো এটা বলতে পারি, এখন যেভাবে আপনাদেরকে একেবারে সম্পূর্ণভাবে নির্মূল করার মতো কখনোই আপনারা করেননি, এ ব্যাপারে আমাদের ধারণা রয়েছে। আপনার এখন যে নির্মূলের রাজনীতি চলছে, সাগর ভাই এই জায়গাটা তো স্পেস দিয়েছেন, আপনারা ইয়ে করেছেন, আবার স্পেস দিয়েছেন, কিন্তু দিয়েছেন আপনারা অনেক। সাগর ভাই একটা বিষয় তো জনগণ, একটা বিষয় তো জনগণ নিশ্চয়ই গ্রহণ করবে, সেটি হচ্ছে আমি সেভাবে আসছি, আমি একেবারে 1 মিনিটও লাগবে, এটা শেষ করে দিচ্ছি, তো এটা প্রাসঙ্গিক, পরে আর এই বিষয় হয়তো যেতে হবে না। সেটি হচ্ছে যে দেখুন, একটা বিষয় হচ্ছে যে ত্রুটি বিচ্যুতি প্রত্যেকটা সরকারের আমলে যে ছিল না, এই কথা যদি আমি বলি তাহলে সত্যের অপলাপ হবে। অবশ্যই ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু বাংলাদেশ 1971 সালে স্বাধীন হবার পর থেকে আজকে এসে 50 বছর। আর আমি যে ধ্রুপদী রাজনীতির আশা করি, যুক্তরাজ্য স্টাইল, ওয়েস্টমিনস্টার স্টাইল, সেটা তো ম্যাগনা কার্টা সেই 16 শতাব্দী থেকে শুরু করে আজ অব্দি। সুতরাং এটা পরিবর্তনটা হয়েছে, ধীরে 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 গিয়ে একটা উন্নত জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরাও তো সেটা আশা করেছিলাম, আমাদের একটা ব্যবস্থা তো দাঁড়িয়ে গেছিল, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না। 91, 96, 2001 আমরা তো দাঁড়িয়ে গিয়েছিলাম, এবং গণতন্ত্রকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য একটা পদ্ধতিও আমরা কিন্তু তৈরি করে দিয়েছি, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো হবে। সেই জায়গাটাকে যখন নষ্ট করে দিয়ে আবার পেছন দিকে হাঁটা শুরু হলো, তখন তো আপনি আমাদের সাথে আওয়ামী লীগের তুলনাটা করলে হবে না, কারণ আমরা তো সামনের দিকটাতে যাচ্ছিলাম। হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি হয়তো ছিল, কিন্তু গণতন্ত্রটাকে একটা রূপ দেওয়ার জন্য তো আমাদের আগ্রহ এবং ইচ্ছের কোনো কমতি ছিল না। ভুল হয়তো ছিল, কিন্তু আপনি সেই ভুলটা ধরে তারপর 2011 সালে এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলোপ করে গণতন্ত্রকে পেছন দিকে হাঁটিয়ে আপনি আশা করছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে তুলনামূলক অবস্থানটা ঠিক করবেন, সেটা তো না। আজকে গত 12 বছরে যা বাংলাদেশে ঘটেছে, বাংলাদেশ নয়, শুধু আপনি পাকিস্তানের দিকটাতেও যদি যান, তাহলে তো এই পরিমাণ নির্যাতন, নিপীড়ন, এই পরিমাণ অত্যাচার, এই পরিমাণ ফ্যাসিবাদী কর্মকাণ্ড আপনি কখনো দেখাতে পারেন। আমরা একই প্রশ্ন নিয়ে আমি মনে করি এই সরকার যেটা করেছে, যে ক্ষতিটা আমাদের করেছে, সেটা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে, এবং সেটার জন্য আপনি, ডক্টর কলিমুল্লাহ, জনগণ সকলকে একত্র হতে এবং সকলের ভয়েসটাই সমানভাবে আসতে। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি কি মনে করেন কিনা যে আমাদের এই বিরোধী দলকে গণতন্ত্রের পথে বা গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করবার যে রাস্তা থাকার কথা, যে সুযোগ থাকার, সেটা একেবারে সংকুচিত হয়ে আসছে? এবং আমি যেটা দেখছি যে আগেকার বিএনপির আমলে সাপ্রেস করা হতো, এখন রুট আউট করার চেষ্টা চলছে, সেটাকে আপনি মানেন কিনা বা এরকম ভাবে দেখেন কিনা? অনেকে এরকম বলতে চাচ্ছে। যেমন কথার কথা খুব রিসেন্টলি যেটা দেখছি, যে হেফাজতের জায়গা থেকে যে আন্দোলন করেছে, যে কথা বলেছে, নাগরিক হিসেবে সব ধরনের কথা বলবো, যদি অধিকার সংবিধান দিয়ে থাকে, তাহলে এই কথাবার্তার কথাগুলি বলার প্রেক্ষিতে যে 8 বছর আগের মামলার কারণে বর্তমানে হেফাজতের শীর্ষ নেতাই ইনক্লুডিং টুডে আজকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, এগুলি কি রুট আউটের আওতাধীন পড়ে কিনা, বা মানসিকতা কি সেখানেই তৈরি হচ্ছে কিনা, আমরা কি ওরকম ভাবতে পারি কিনা? দেখুন, আমাদের ব্যারিস্টার মহোদয় তার বক্তব্যে একটা পর্যায়ে বলেছেন যে আইন তার নিজস্ব গতিতে এগিয়ে থাকে, এবং আপনার কেউ যদি কোনো ব্যত্যয় করে থাকেন, সেটা
50 বছর আগেও যদি করে থাকেন তাহলে তাকে তার কনসিকুয়েন্স ভোগ করতে হবে, এটাই স্বাভাবিক। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমি যে বিষয়ের উপরে জোর দিতে চাচ্ছিলাম সেটি হচ্ছে রেসপন্সিভ এন্ড রেসপন্সিবল রাজনীতি। এই জায়গাটায় আসলে আমাদের আলোচনাটা নিবদ্ধ করা দরকার। ব্লেম গেমে গিয়ে কোনো লাভ নেই, এবং যা কিছু তা সবই কিন্তু ইতিহাসের অন্তর্গত বিষয়, এবং সায়েম ভাই সেটা অবশ্যই এগ্রি করবেন আমার সঙ্গে। আমাদেরকে ফরওয়ার্ড লুকিং একটা জায়গায় যেতে হবে, এবং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করেছি আমরা বা করছি, এইরকম একটি সময়ে এসে কিন্তু আমাদের ইনোভেশনের কথা ভাবতে হবে। আমাদের অতীতের ত্রুটি বিচ্যুতিগুলো কগনিজেন্সে নিয়ে তার থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাবো সেই বিষয় নিয়ে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড আমাদের কিন্তু চিন্তা ভাবনা শুরু করতে হবে। কতদিন আর আমরা এই ইলিবারাল ডেমোক্রেসির তকমা গায়ে চড়িয়ে বিশ্ব দরবারে নিজেদের উপস্থিত করব, এই বিষয়গুলো খেয়াল করা দরকার। আর ক্রমেই আর কগনিজেন্সে নেওয়ার জন্য ভূমিকা কার বেশি থাকা দরকার, এবং সেখানে ভূমিকা দেখুন, শাসক দলের শরিক দলগুলো এবং সেই সঙ্গে যারা অপোজিশন বেঞ্চে আছেন পার্লামেন্টের ভেতরে এবং বাইরে, সবাইকে কিন্তু তাদের যে দায়বদ্ধতাটা জনগণের প্রতি সে বিষয়টা স্মরণে রেখে কার্যকর পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। এখন মানে আমরা যদি ওই কূটতর্কে প্রবৃত্ত হই ডিম আগে না মুরগি আগে, তাহলে কিন্তু এর সমাধান না, এখানে ডিম আগে মুরগি আগের চেয়ে বিতর্ক কিন্তু স্যার সিচুয়েশন ইজ ভেরি মানে ক্লিয়ার ট্রান্সপারেন্ট। এখানে কাকে কাকে ধরা হচ্ছে, কি কারণে ধরা হচ্ছে, একটা সময় মানুষ বুঝতো না, এখন প্রযুক্তির আমার সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন কিনা, আপনি যেভাবে আহ্বান করছেন এই আহ্বানের ক্ষেত্রে কাদেরকে অগ্রভাগে থাকার উচিত, কারা এগিয়ে আসার কথা, এবং এটার এই যে 50 বছর পরেও আপনি যে আহ্বানটা করছেন এটা কি 50 বছর পরে করার কোনো দরকার ছিল বা কথা ছিল কিনা, আমরা কি ওইভাবে চিন্তা করেছি কিনা? আজকে তো আমরা চিন্তা করার কথা ছিল নিজেদের বিশাল বিশাল প্রযুক্তি তৈরির কথা বলবার কথা ছিল, কিন্তু আপনি এখনো গণতন্ত্রের পথে থাকছেন। জি, ইনক্রিমেন্টালি আমাদের আসলে অগ্রসর হওয়াটা দরকার ছিল, কিন্তু সেটা নানান কারণে হয়ে ওঠেনি। আমরা 2 পা এগিয়ে 1 পা পিছিয়েছি, এইরকম একটি প্রক্রিয়ায় কিন্তু ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা আমাদের যে পথ চলাটা সেই রকম একটি চারিত্র অর্জন করেছে। এটা ফেট অ্যাকমপ্লি বলা যেতে পারে, কিন্তু তাতে হতাশ হলে কিন্তু চলবে না। আমাদেরকে অবশ্যই যে আধুনিক রীতিনীতিগুলো আছে সেগুলো গ্রহণের জন্য খোলা মন নিয়ে অগ্রসর হতে হবে, এবং আমাদের গান্ধিয়ান যে ট্র্যাডিশনটা ছিল সেই জায়গায় কিন্তু আমরা নেই। আমরা অনেকাংশে সহিংস একটি জায়গায় গিয়ে নিজেদের দাঁড় করিয়েছি। আপনার ব্রাহ্মণবাড়িয়ার যে তাণ্ডব, এটি আসলে এক ধরনের আই ওপেনার হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা কদ্দূর নিয়মতান্ত্রিক বলবো এটাকে আর কদ্দূর সহিংস বলবো, এই জায়গায় একটা লাইন ড্র করার বিষয় আছে। মানে ট্রেন স্টেশনে আগুন দেয়া আর যাই হোক, এটা কিন্তু সরকার নয়, রাষ্ট্রের সম্পত্তি, এই বিবেচনা বোধটা কিন্তু আমাদের মধ্যে হয়তো কাজ করেনি। সে কারণে আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবার একটা চিন্তা থেকে এমন কাণ্ডটি হয়তো করে বসেছি। এখন এই জায়গাগুলোতে আসলে পরিষ্কার একটা ধারণা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। আমাদের কারিকুলামেও কিন্তু সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আসা দরকার। একটা সময় ছিল যখন যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো পৌরনীতির মতো বিষয়টি, এখন হয়তো দেখা যাবে সেটা অনেকাংশে রেলেভেন্স হারিয়েছে। আর আমাদের আয়নায় চেহারাটা দেখা দরকার বারবার করে, যে আসলে আমরা কি চাই। সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কেউ ক্ষমতায় থাকবেন, কেউ ক্ষমতার বাইরে থাকবেন, এটা চিরস্থায়ী কোনো বিষয় নয়। কিন্তু সেটা করতে গিয়ে রাষ্ট্র বদলের মতো কাণ্ড করে বসার যে কাণ্ডগুলো আমরা দেখছি সেটি আসলে কতটা বিবেকসম্মত সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের সোল সার্চিং এর দরকার আছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে আর যাই হোক রাষ্ট্র বিনির্মাণ চলে না। রাষ্ট্র প্রধানের বা সরকারের পরিবর্তন চাওয়া কি অপরাধ সংবিধানের আলোকে? ডেফিনেটলি না। আমি তো বলছি যে এটা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যেই পড়ে। সবাই সবসময় ক্ষমতায় থাকবেন চিরস্থায়ীভাবে এমনটি ভাবার কোনো সুযোগ অন্তত গণতান্ত্রিক রীতিনীতি মেনে যে সমাজ এবং সেই রাষ্ট্র চলে তা ভাবার কোনো কারণ নেই। না, তাহলে সরকারের পতন চাই বা সরকারকে ইয়ে করে, এটা চাইলে সরকার রাষ্ট্রবিরোধী বক্তব্য হিসেবে ধরা হচ্ছে এটাকে। দেখুন, দুটো বিষয়ের পার্থক্য আছে। একটা হচ্ছে পতন চাওয়া আর একটি হচ্ছে পরিবর্তন চাওয়া।
পরিবর্তনটা ইতিবাচক, গঠনমূলক, আর পতন নিশ্চিত করার জন্য যা ইচ্ছা তাই করব সেটি নেতিবাচক এবং কখনোই সমর্থনযোগ্য। না, আমি কর্মকাণ্ডের কথা বলছি না, কি উপায় করলো সেটা ডেফিনেটলি ধ্বংসাত্মক হলে তো সব ক্ষেত্রেই সেটা অপরাধ, কিন্তু পতন চাওয়া বলতে আমাদের ঐতিহাসিক এই একটা শব্দ, এটা আমরা ব্রিটিশ আমল থেকে শুরু করে এই ধরনের স্লোগান আমরা দিয়ে আসছি, সেটা কোন অর্থে ব্যবহৃত হয় এটা আমরা সবাই জানি, কিন্তু সেক্ষেত্রে কি আপনি মনে করেন সংবিধানের পরিপন্থী কোনো ধরনের শব্দ কিনা এটা? ডেফিনেটলি না। আপনার যে বিষয়টার পরিবর্তন যদি আকাঙ্ক্ষা করেন সেটা অবশ্যই সংবিধান সম্মত একটি বিষয়, কিন্তু যখন পতন এবং এই জাতীয় নেতিবাচক শব্দ প্রযুক্ত করে দেন এবং ক্রমে অধোগতির দিকে যায় পুরো বিষয়টা, সেটা আসলে তখন কিন্তু যে নর্ম আছে তার মধ্যে অপারেট করে না। যে স্যার, আপনার কাছে মানে যেহেতু আপনি বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক আপনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে, এখন কি মনে করেন আপনি বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে একটা সঠিক যেই কনভেন্টটা আপনি করেছেন ফর দ্য ফিউচার অফ দ্য বাংলাদেশ, একটা পজিটিভ বাংলাদেশের যে কারণে আপনি ভেরি বিগিনিং এ আপনি আহ্বান করেছেন, সেক্ষেত্রে কি কোনোভাবে সুযোগ রয়েছে বর্তমানে আপনার ওই রকম একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবার? অবশ্যই, যদি আমরা মাইন্ডসেটটা একটু সঠিক জায়গায় নিয়ে দাঁড় করাই। আমাদের এখন পর্যন্ত মাইন্ডসেটটা আসলে অ্যানালগ রয়ে গেছে। অ্যানালগ থেকে ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে আমাদেরকে যেতে হবে। আমাদের অলক্ষ্যেই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, চট্টগ্রামে একটা পাইলটিং দিয়ে শুরু হয়েছিল, কিন্তু অনেকাংশেই আমরা ইভিএম পদ্ধতিতে নিজেদের অবগাহন করেছি, এবং এই ইভিএম এর কারণে গুণগত কিন্তু একটা পরিবর্তন সূচিত হতে যাচ্ছে, এবং পরিমাণে বাড়তে বাড়তে কিন্তু গুণগত পরিবর্তনটা আসে। যখন আসে তখন আসলে রিয়েলাইজেশনটা পরিপূর্ণভাবে সম্পন্ন হয়। এখানে আপনার পার্সেন্টেজ অফ ভোট কাস্টিং কিন্তু ক্রমাগত কমে যাচ্ছে, এবং ইভিএম কিন্তু একটা উপাদান এখানে, এটা অস্বীকার করার কোনো জো নেই। এটা আপনাকে অবশ্যই কগনিজেন্সে নিতে হবে। এক ধরনের ফ্যাটিক কাজ করছে, এটা আমি অস্বীকার করব না, অ্যাপ্যাথি কাজ করছে, সেটাও একেবারে অস্বীকার করার মতো নয়, কিন্তু তৎসত্ত্বেও এই বিষয়টা কিন্তু আমাদের কগনিজেন্সে নিতে হবে। একটা সময় ছিল যখন ভুতুরে ভোটারের কথা বলা হতো, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেকে এই বিষয়টা বলতেন, এবং তার ফলে এই জায়গাটায় কাজ করার কারণে কোটিখানেক এই ধরনের ঘোস্ট ভোটার নাই হয়ে গেছেন সিস্টেম থেকে, এবং এইভাবেই কিন্তু গ্র্যাজুয়ালি গুণগত পরিবর্তনটা দিকে আমরা অগ্রসর হচ্ছি। মানে এই ইভিএম এর মতো প্রযুক্তি, আপনি এই বিশেষ যন্ত্রটি পছন্দ করেন বা না করেন, কিন্তু প্রযুক্তিগত পরিবর্তন এই ব্যবস্থায়, ভোট দান পদ্ধতিতে আসছে, এই বিষয়টাকে ধরে নিয়েই কিন্তু আপনাকে অ্যাকর্ডিংলি পলিটিক্যালি রিএডুকেট করতে হবে সবাইকে। আর কোন অবস্থায় ঘরে বসে না থেকে, কাম হোয়াট মে, ইউ হ্যাভ টু টার্ন আপ, আপনার যে রাইটস সেটা এনশিওর করবেন। মানে ওয়ান লাইফ টু লিভ, আপনি কিন্তু দুইবার মারা যাবেন না, তো এর চেয়ে বড় আর কি হতে পারে। সেই জন্যই ডিফেন্ডার অফ ডেমোক্রেসি হিসেবে যার যেই পলিটিক্যাল অ্যাক্টস থাকুক না কেন, সেটা নিয়ে নিজেদের অবিরত কাজ করে যেতে হবে। ক্ষান্ত হলে চলবে না, মন খারাপ করলে চলবে না, অভিমান করলে চলবে না। জি, জনাব ব্যারিস্টার আবু সায়েদ। ডক্টর কলিমুল্লাহ ইভিএম এর বিষয়ে যেটি বলেছেন সেখানটিতে আমার বিনয়ের সাথে কিছু দ্বিমত আছে প্রায়োগিক দিক থেকে। আসলে সমস্যাটা কেবল যে ইভিএম তা না, ইভিএম না হলেও তো আপনার যে নির্বাচন হচ্ছে সে নির্বাচনে যারা ভোটার তারা ভোটটা দিতে পারছে না। ধরুন ইভিএম থাকলো না, তাতেই বা কি যাবে আসবে, আমরা তো ভোটটা দিতে পারছি না। ভোটটা দিচ্ছে বাংলাদেশে যারা মারা গেছে, তারা মৃত ব্যক্তিরা ভোট দিতে পারছে, কিন্তু আমরা যারা জীবিত তাদের জন্য বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নেই। বিষয়টা এসে দাঁড়িয়েছে এই জায়গাতে। আসলে প্রয়োগটা কারা করছে, কিভাবে করছে এবং সুরক্ষাটা কোথায়, সেটা নিশ্চিত করবার একটা বিষয় আছে। ইভিএম এ জালিয়াতি করাটা অনেক বেশি সহজ, সেটা ডক্টর কলিমুল্লাহ জানেন, এবং সে কারণে পৃথিবীর অনেক উন্নত দেশে ইভিএম পন্থাটাকে বাদ দেওয়া হয়েছে, এবং পার্শ্ববর্তী দেশও কিন্তু সেটাকে গ্রহণ করেনি। এবং যুক্তরাষ্ট্র ইভিএম নিয়ে যথেষ্ট আপনার বিতর্ক হয়েছে, এবং ইভিএম এ সেখানটাতেও সঠিকভাবে নির্বাচনের ফলাফল উঠে আসেনি, এমনটা কিন্তু স্কলাররাও তাদের লেখনীতে প্রকাশ করেছে। আর যুক্তরাজ্যে তো আমরা ইভিএম এর কোনো প্রয়োগ দেখি না।
আসলে নির্বাচনী ব্যবস্থাটাকে যদি ঠিক করতে হয়, আপনি শুধু ভোট প্রয়োগের দিকটা দেখলে হবে না। আসলে নির্বাচনের এই যে আচারটা, এই আচারটা আপনি কিভাবে করছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর কলিমুল্লাহ সঠিকভাবে বলেছেন, ইতিহাসের অংশগুলো ইতিহাসেই আছে, যেগুলো যা ঘটে গেছে সেগুলো সেখানটাতে থাকবে। আমাদেরকে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমি শতভাগ একমত। এবং এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে আমার মনে হয় যে তরুণ সমাজ, যুব সমাজকে নতুন করে ভাবতে হবে, যে আমরা পশ্চাৎপদ চিন্তা ভাবনা না করে, হ্যাঁ ভুল ত্রুটি হয়তো অনেকেই করেছে, কিন্তু সেই জায়গাটাতে না থেকে সামনের দিকটাতে এগোনো দরকার। কিন্তু আপনি একটি প্রশ্ন করেছেন যে তাহলে কার ভূমিকাটা বেশি হবে, সেই জায়গাটাতেই হচ্ছে সমস্যা। এখন চলমান যে আমরা সমান্তরাল চলছি রেল লাইনের মতো, আমরা কেউ অভিযোগ করছি, কেউ শাসন করছি। প্রশ্ন হচ্ছে যে জায়গাটাতে ত্রুটিটা, সেটা কিন্তু আমরা জানি 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ কিন্তু বোঝে সমস্যাটা কোথায়, যে আমি আমার ভোটটা প্রয়োগ করতে পারছি না, ভোটটা দিতে পারছি না, এবং ভোটটা দিতে গেলে নির্যাতনের শিকার হচ্ছে। এবং একই দল যারা শাসক গোষ্ঠী, তাদের দলের লোকেরাও কিন্তু অভিযোগটা করছে একেবারে ইনডিসক্রিমিনেট, সেখানটাতে কোনো বৈষম্য নেই, সবাই বলছে যে কেউ ভোটটা দিতে পারছে না। অর্থাৎ ভোটের যে সংস্কৃতিটা বাংলাদেশে ছিল সেটা বিলীন করে ফেলেছে আওয়ামী লীগ। এমত অবস্থায় আপনি কিভাবে সমস্যাটা সমাধান করবেন? সমস্যাটা বাংলাদেশে কিন্তু কয়েকটা মৌলিক বিষয়ে বিরোধ তৈরি হয়ে গেছে, যেমন ধরেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এটা নিয়েও কিন্তু বড় ধরনের একটা বিরোধ, যে জায়গাটা আসলে কোথায় গিয়ে মিলবে এটা আমরা কেউ জানি না। আবার গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে যে উদ্যোগের প্রশ্নটা, দেখুন গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, এগুলো তো বর্তমানে তো ভূতের গল্প হয়ে গেছে, তাই না? যেহেতু ভূতের গল্প হয়ে গেছে, সেই জায়গাটাকে যদি আপনি ঠিক করতে হয় তাহলে কি হবে? একসময় ভৌতিক ভোটার ছিল, মানলাম, কিন্তু আজকে তো ভোটারই নেই। ভৌতিক ভোটার ভোট দিয়ে গেল, মানলাম, আজকে কিন্তু ভোটার নেই, জীবিত কোনো ভোটার নেই, মৃত মানুষ এসে ভোট দিচ্ছে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে দৃষ্টিভঙ্গি ব্যাপক পরিবর্তনের বিষয় রয়েছে। আর ডক্টর কলিমুল্লাহ যেটি বললেন যে পরিবর্তন ঘটাতে হবে এবং সাংবিধানিকভাবে, হ্যাঁ এটা অবশ্যই যারা শিক্ষা সংস্কৃতি যাদের আছে তারা কিন্তু কথাটা এভাবেই বলবেন, পরিবর্তনটা হবে আইনে, পরিবর্তনটা হবে সংবিধানে। কিন্তু দেশটা কি সংবিধান অনুযায়ী চলছে? সাম্প্রতিক গত আপনি 3 থেকে 4 সপ্তাহের ঘটনাগুলো দেখেন, সংবিধানের কোন অনুচ্ছেদের প্রতি সম্মান রেখেছে শাসক গোষ্ঠী? আমি বলছি বিনয়ের সাথে ডক্টর কলিমুল্লাহকে, তার অনেক বক্তব্যের সাথে আমি একমত, আবার অনেক বক্তব্যের সাথে একমত হতে পারছি না, কিন্তু শাসক গোষ্ঠী তো সেই পরিস্থিতিটা রাখেনি। তাহলে আপনি পরিবর্তনটা কি শুধুমাত্র গান্ধীত্ববাদী প্রচার প্রচারণার মাধ্যমে করবেন? যেই জায়গাটাতে তারা ধরেই নিয়েছে গান্ধীত্ববাদী কথাবার্তা বললে তারা খুশি, এতে তাদের কিছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের আতে না ঘা দিচ্ছেন, তখন তো পতনের জন্যই ডাক দিতে হয়, এবং পতনের জন্য ডাক দেওয়াটাও কিন্তু গণতন্ত্র। পৃথিবীর অনেক দেশে, কেবল বাংলাদেশ এটা বললে তো চলবে না, ফ্যাসিবাদী সরকারগুলো যে দেশগুলোতে ছিল সেখানে তো পতনই ঘটানো হয়েছে, এবং পতনের ডাকতেই কিন্তু তখন কাম্য। আপনি যদি পতনের, যেটা স্যার বলেছেন পতনের ডাক দেন, বা পতন বলতে কোনটা এখন, যেটা হলো একটা হলো নেগেটিভ অর্থে, পজিটিভ অর্থে সরকার পরিবর্তনের ডাক দেন, কিন্তু সেটার মধ্যে যদি আপনারা অ্যাগ্রেসিভলি কোনো মানে রাষ্ট্রের ক্ষতি করেন তাহলে তো আমি সেই জায়গাটাতে আসছি সাগর ভাই, এটা গুরুত্বপূর্ণ এবং এটা সংশ্লিষ্ট, এমন না যে আমার শুধু ওইটুকু কথাতে শেষ করে ফেললে চলবে তা না। পতন অবশ্যই ইতিবাচক একটা বিষয়, যখন আপনি ইতিবাচক ভাবে সেটার প্রয়োগ ঘটাবেন। এখন প্রশ্ন হচ্ছে, সাল্লাই বলুন কিংবা ব্রাহ্মণবাড়িয়াই বলুন, ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। যাদের বিরুদ্ধে অভিযোগটা আনা হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা বলছে যে সেগুলো তারা করেনি, তারা আঙ্গুলটা দিয়ে দিচ্ছে শাসক গোষ্ঠীর দিকে, ছাত্রলীগ, যুবলীগের দিকে। এবং সাল্লাতে দেখা গেছে যে পুরো ঘটনার সাথে জড়িত কিন্তু শাসক দলের লোকেরা। তাহলে সেখানটাতে ন্যায় বিচারটা কি আমরা পাচ্ছি? ব্রাহ্মণবাড়িয়াতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে যে টিম গিয়েছে, তারা কি বলছে? তারা কি বলেছে যে ঘটনাগুলো কারা ঘটেছে? তারা তৃতীয় রাষ্ট্রের কথা বলেছে, যে সেখানটাতে ইন্ধন আছে। তাহলে ঘটনা ঘটে গেল, 3 দিন ধরে কেন আগুন জ্বলছে? এই আগুনটা কাদেরকে দেখানো হচ্ছে? দেখুন, এটা তো আমরা কিন্তু একেবারে সারফেস লেভেলে যদি অন্ধভাবে কথা বলি একে অন্যের বিরুদ্ধে, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। কারা বেনিফিশিয়ারি, কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কারা এগুলো করছে? আজকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যদি বলেন যে এখানে তৃতীয় শক্তির ইন্ধন আছে, তাহলে আপনি আমি কেন সেটাকে গুরুত্বের সাথে দেখছি না? শাসক গোষ্ঠী কি সেই বিষয় নিয়ে কথা বলেছে? বরঞ্চ কোনো কিছু যাচাই বাছাই বাজ বিচার না করে সরকার প্রধান পার্লামেন্টে হুঁশিয়ারি দিয়ে দিলেন যে যদি মসজিদ ভেঙে যায়, যদি মাদ্রাসা ভেঙে যায়, যদি বাড়ি ঘরে আগুন লাগে, দেখুন উস্কানি কিন্তু
সরাসরি কিন্তু উস্কানি। তাহলে তিনি যে উস্কানিটা দিলেন, তিনি অতীতে বলেছেন একটার বদলে 10টা লাশ পড়বে। তিনি কিন্তু বৈঠালগি নিয়ে ঢাকাতে আসতে বলেছিলেন এবং আমরা তখন দেখেছি লাশ পড়েছে, লাশের উপরে নৃত্য হয়েছে। এগুলো তো আমাদের অভিজ্ঞতা, একেবারে সমসাময়িক কালের স্মৃতি, এমন না যে 1000 বছর আগের, তা না। তো আবার একটা কিন্তু উস্কানি চলে এলো। এখন গ্রেপ্তারটা কে হয়েছে আপনি আমাকে বলেন। ব্রাহ্মণবাড়িয়া বলুন, ঢাকাতে বলুন, ছাত্রলীগ যুবলীগের যারা আপনার উস্কানি দিয়েছে, যারা মাঠে গিয়েছে, যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে? কিংবা আপনি আরেকটা ঘটনা দেখুন, যদিও এটা প্রাসঙ্গিক না, এখানে আমি আনতেও চাচ্ছিলাম না, কিন্তু আসলে চলে আসে কথা। মামুনুল হককে যখন নারায়ণগঞ্জে তিনি একটা রিসোর্টে ছিলেন তার দ্বিতীয় স্ত্রীকে, আপনি আমাকে বলেন সেখানে ছাত্রলীগ যুবলীগের লোকেরা কেন ঢুকলো? সেখানে অন্তত 10টার মতো বাংলাদেশের পেনাল কোড, যদি বিবেচনা করেন, ডক্টর কলিমুল্লাহ একজন বিজ্ঞ মানুষ, তিনিও জানেন বাংলাদেশের পেনাল কোডের অন্তত 10টা ধারা লঙ্ঘিত হয়েছে। 10টা ধারায় আপনার সেখানে অফেন্স সংঘটিত হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে। তাহলে একজনও কি সেখানে গ্রেপ্তার হয়েছে? তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? মানে কারা করেছে এবং পাতা বেসিক হচ্ছে, বেসিক কোন ধারাগুলি আপনি উল্লেখ করতে চান, কারা করেছে এক্ষেত্রে লঙ্ঘিত? যেমন ধরেন আপনি যখন একটা রিসোর্টের একটা রুম আপনি যখন ভাঙবেন, একটা দরজা ভাঙবেন, তাহলে আপনি একটা ট্রেস পাস করছেন, ক্রিমিনাল ট্রেস পাস হচ্ছে। আপনি যখন একজন ব্যক্তিকে ভয় দেখাচ্ছেন, তার গায়ে হাত দিচ্ছেন, তখন সেখানে একটা অ্যাসল্ট হয়ে যাচ্ছে, একটা ফোর্স হয়ে যাচ্ছে। আপনি যখন একটা মহিলার উপরে করছেন, সেখানে আরেক ধরনের অপরাধ হচ্ছে। এবং আপনি যখন সংগঠিতভাবে করছেন, তখন আরেকটা আনলফুল একটা অ্যাসেম্বলি হয়ে যাচ্ছে। তারপরে ধরুন আপনি সেখানে ভিডিও করেছেন, আপনি সেখানে অডিও করেছেন, সেগুলো তো কিন্তু আপনি ক্রিমিনাল ডিফেমেশনের অধীনে চলে গেছেন। আপনি কিন্তু সেটা একটা ডিফেমেশন, কিন্তু একদম এটার জন্য খুব বেশি আইন জানতে হয় না, সহজভাবে যদি আপনি বলেন। এমনকি যেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা, আমরা কিন্তু এটার পক্ষে না, এটার বিপক্ষে, কারণ এটা ভয়ঙ্কর একটা কালো আইন, যেটা দিয়ে আপনাকে আমাকে নির্যাতন করা হচ্ছে, আমাদের টুটি চেপে ধরা হচ্ছে। সেই আইনটাও যদি আইনটাই যদি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়, তাহলে আপনি 29 দেখুন, সেখানটা সেকশন 29 এর অধীনে কিন্তু পড়ে যায়। আপনি যে একজনের সম্মানহানি করছেন, আপনার তো দায়িত্ব না। আমি কিন্তু বলিনি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করতে পারবেন, হ্যাঁ, কিন্তু যারা করেছে তাদের দায়িত্ব কতটুকু? বা মামুনুল হকের তাদের কোনো কর্মকাণ্ডটাকে, দায়িত্ব নেই। মামুনুল হকের কর্মকাণ্ডটাকে ওখানে আইনিভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে দেখবার কোনো সুযোগ আছে কিনা? কারণ তিনি তো এমন কাজ করেছেন, তিনি তাকে সম্মানী জায়গা থেকে তিনিও বা এই ধরনের কাজ করতে পারেন কিনা, বা মানুষ যারা এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে ভালো তাদের প্রশ্ন করেছেন, ক্ষমতা ভালো রয়েছে প্রশ্ন ক্ষুব্ধ করেছেন। হবার জন্য। সেটি হচ্ছে যে, দেখুন, আমি প্রথম ছাত্রলীগ যুবলীগের বিষয়টা শেষ করি। ছাত্রলীগ যুবলীগ ওখানে যেতে পারেন কিনা, ডক্টর কলিমুল্লাহ আমার সাথে একমত হবেন যে ছাত্রলীগ যুবলীগের কিন্তু এই অধিকার নেই ওখানে আইন হাতে তোলেন। তাদের প্রশ্ন করা, যেমন আরেকটা, তারা জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করবার চেষ্টা করছে, এটা তো সম্পূর্ণভাবে, এটাও পেনাল কোডে আপনার কিন্তু নিষিদ্ধ, এটা তারা করতে পারে না। এখন মামুনুল হক যেটি করেছেন, এখানে আমি একেবারে আইনি দৃষ্টিকোণ থেকে আপনাদেরকেই প্রশ্ন করি, ডক্টর কলিমুল্লাহ আছেন, উনি কোন আইনটা ভঙ্গ করেছেন? যদি উনি আইন ভঙ্গ করে থাকেন, তাহলে সেটা পুলিশ দেখবে। আপনি যদি মনে করেন এখানে একটা আইন ভঙ্গ হচ্ছে, আপনি পুলিশ ডাকবেন, পুলিশ সেটা হাতে তোলেন। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ, যুবলীগ কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে তারা গায়ে হাত তুলতে গেছে, মেয়েটির সম্ভ্রম নষ্ট করবার চেষ্টা করেছে। এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ, এবং সেটার বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ ছিল, তখন সেটা নেওয়া হয়নি। এখন আপনি যদি আমাকে পার্টিকুলারলি প্রশ্ন করেন একজন আইনজীবী হিসেবে, আমি উত্তর দিয়ে প্রশ্নের আকারে উত্তর দিতে চাই। যদি ধরেন আপনি একজন মহিলাকে নিয়ে কোনো একটা রিসোর্টে যান, যা স্বাভাবিকভাবে আপনাকে সেখানে পাওয়া গেল, যেটা মামুনুল হকের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বাভাবিক অবস্থাতেই তাদেরকে পাওয়া গেছে, আপনি বলেন বাংলাদেশের কোন আইনের কোন ধারাটা লঙ্ঘিত হচ্ছে? বরঞ্চ তার ওখানটাতে জোরপূর্বক প্রবেশ করে কিন্তু সংবিধান লঙ্ঘন করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 43 ধারা স্পষ্টত আপনার যে আপনার একটা এই অধিকারটা, যদিও এখানটাতে বিরাট আলোচনা চলে আসবে, অতটুকু আমি যাচ্ছি না, প্রাইভেসি ল বাংলাদেশে ওই অর্থে নেই। কিন্তু আপনি যদি 39 ধারা, 32 ধারা, 36 ধারা কিংবা 43 ধারাকে এক করে দেখেন, তাহলে একজন ব্যক্তি মানুষের গোপনীয়তার একটা অধিকার আছে। তো আমরা যেভাবে উন্নত দেশগুলোতে দেখি যে আপনার ফ্যামিলি লাইফ কিংবা প্রাইভেট লাইফ, সেটা হয়তো বাংলাদেশে ওভাবে গড়ে ওঠেনি, কিন্তু তারপরও
গোটা আঙ্গিকে যদি দেখি তাহলে আপনার গোপনীয়তার অধিকার আছে। আপনি ব্যক্তি মানুষের সম্ভ্রম রক্ষার, তার গোপনীয়তা, তার ব্যক্তির যে ব্যক্তিত্ব সেটাকে রক্ষা করবার দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র কিন্তু সেটা লঙ্ঘন করবে। বাংলাদেশ তো এই বিশ্বের বাইরের কোনো দেশ না। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যে কথাগুলো বলেছে সেই কথাগুলো তো বাংলাদেশের সংবিধানেও নেওয়া হয়েছে, কিংবা আপনি ইন্টারন্যাশনাল কভিনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস যদি যান, সেটা তো বাংলাদেশ রাইটিফাইও করেছে। সেই জায়গাটা তো মানুষের রাইট টু লাইফ এবং রাইট টু যে প্রাইভেসি সেটাকে তো সংরক্ষণ করা হয়েছে। তো আপনি আইনের আইনের আলোকে, আইনের দৃষ্টিভঙ্গিতে কি বলে যে কেউ যদি ধরেন এই যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, আমরা যদিও পরবর্তী শুনেছি তার স্ত্রীকে নিয়ে গেছে, কিন্তু তবুও মানুষ যে ক্ষুব্ধ হওয়া যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ করতে গেছে, সেখানেও কি কারো ওই ইন্টারভিন করার মতো কোনো সুযোগ রয়েছে কিনা আইনের আলোকে? আমি যতটুকু আইন বুঝি ততটুকু হচ্ছে ইন্টারভিন করবার সুযোগটা নেই। এটা অন্য আইনের ধারাতে ফেলা হয় যদি পাবলিকলি কেউ কোনো কিছু করে যেটা আপনার ব্যভিচার, পাবলিকলি যেটা জনমনে একটা ক্ষোভ সৃষ্টি করবে কিংবা মানুষের মরালিটিতে আঘাত করবে, সেটা পাবলিকলি যদি কেউ করে, পিস যেখানটাতে ভঙ্গ হবে, সেটা ভিন্ন আইনে কভার করে। কিন্তু আপনি তো অ্যাডাল্টারির পেনাল কোডে যে সংজ্ঞা দেয়া আছে সেটার মধ্যে কিন্তু এটাও পড়ে না। এটাও একটা আশ্চর্য বিষয়, যার জন্য আমরা দেখেছি আপনার আওয়ামী লীগের বর্তমান সংসদ, সেটা ধরেই সেটা তো আমরা জানি যে অবৈধ সংসদ, সেখানকার এমপিকে তো আমরা পর্নোগ্রাফি করতে দেখেছি, যেগুলো সোশ্যাল মিডিয়াতে চলে এসছে। তো তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া না নেওয়া মানে এই না যে আইন নেই বা আইন আছে। আমি বলছি যে আমার যতটুকু বুদ্ধি এবং আমার যতটুকু জ্ঞান, তাতে তো আমি দেখি না আপনি যদি একটা মেয়েকে নিয়েও পিসফুলি কোনো রিসোর্টে যান, সেখানে আপনাকে এইভাবে আপনার গোপনীয়তা লঙ্ঘন করে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, আপনাকে মারধর করতে পারবে। এরপরের যে একটু পিছনে যায়, এরপরে যে পুলিশের হাত থেকে মামুনুল হককে এভাবে মারামারি করে, মানে একটা বিশাল তাণ্ডব চালিয়েছে হেফাজতের লোকজন, যেটা বলা হয়, যে কারণে অনেককে গ্রেফতার করা হচ্ছে। অনেককে যে গ্রেফতার করা হচ্ছে তাদের ভবিষ্যতে কি হতে পারে? তারা কি আইনিভাবে তাদেরকে ওই সরকারের পক্ষ থেকে যেটা পাওয়ার কথা সেটা কি পাওয়ার সম্ভাবনা আছে কিনা? যারা এখন গ্রেফতার হচ্ছে, সেক্ষেত্রে আপনার একটু মতামত চাইবো, এরপরে স্যারের কাছে গিয়ে শেষ করবো। স্যার অনেকক্ষণ বসে আছেন। আমি সরি স্যার, যেহেতু আমি বুঝতে পেরেছি আপনি ব্যাপারগুলো নিয়ে হয়তো ওরকম ভাবে কথা বলতে চান না, কিন্তু এটা আসলে সংসদেও আলাপ হয়েছে, যে কারণে আমি জাস্ট লেটিং হিম টক অ্যাবাউট দিস the occurrence that happens recently. তো আপনি একটু সাইন ভাই বলবেন, এই কথা শুনে আমি আমাদের স্যারের কাছে গিয়ে শেষ করবো। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, অন্যান্য বিরোধী দল কিংবা হেফাজতের যে নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি একেবারে 26শে মার্চের আগে থেকে বলছি, শুধু কেবল মামুনুল হকের ঘটনাকে বলছি না, যাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে তারা ন্যায় বিচার পাবেন এই আশাটা করাটা তো আসলে বাতুলতা মাত্র। এই আশাটা বাংলাদেশে কোনো সুস্থ বিবেকবান কোনো মানুষ এখন আর করে না, যে দেশের সাবেক প্রধানমন্ত্রী কে একটা মিথ্যা মামলায়, বানোয়াট মামলায় তাকে মিথ্যা রায় দিয়ে আজকে 3 বছরের উপর বন্দী করে রাখা হয়েছে। সে দেশে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবেন এই আশাটা সাগর ভাই আপনিও করেন না, ডক্টর কলিমুল্লাহ করবেন না, এটা আমি নিশ্চিত। তো এখন যেটা ঘটেছে যে পুলিশের হাত থেকে নিয়ে গেছে, পুলিশ এখানটাতে কোয়েশ্চেন অফ ফ্যাক্ট আছে অনেক কিছু, এখানটাতে ঘটনাকে বিশ্লেষণ করে যুক্তি থাকবে, সেখানটাতে সাক্ষ্য থাকবে যে পুলিশই সত্যিকার অর্থে চেয়েছে কিনা তাকে রাখতে, সেটাও তো একটা প্রশ্ন ছিল। পুলিশ যদি তাকে হেফাজতে নিতেই চাইতো, পুলিশের কাস্টডিতেই নিতে চাইলো, যখন ঘটনাটা ঘটেছে তারপর থেকে অনেক সময় পার হয়ে গেছে, তারপর যখন হেফাজতের লোকেরা এসে তাকে ছিনিয়ে নিয়ে গেল, তো এতক্ষণ অবধি পুলিশ ওখানে কি করছিল? যদি সেখানে আইনের কোনো লঙ্ঘন ঘটে থাকে, অপরাধ সংগঠনের কোনো উপাদান সেখানে থেকে থাকে, তো পুলিশ তো মামুনুল হককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কথা, সেটা তো তারা করেনি। বরঞ্চ ছাত্রলীগ, যুবলীগ ওখানে একটা একেবারে নচ্ছার কাণ্ড ঘটিয়েছে, সেটাকে তারা বাধা দিতে পারেনি। আমি বলবো যে সেখানটাতে তাদের ব্যর্থতা রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যাদেরকে ধরা হচ্ছে, আপনি একটা মজার বিষয় দেখুন তো, মামুনুল হককে যে ছাত্রলীগ, যুবলীগের লোকেরা এমনটা করলো, কিংবা পুলিশও সেখানে এখন বিভিন্ন ধরনের কথা বলছে, আজ পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে যে মামলাগুলো দেয়া হয়েছে সেটা তো ওটাকে কেন্দ্র করে না। একজন মেয়েকে নিয়ে রিসোর্টে গেছে, কই এই ধরনের কোনো মামলা তো আসেনি। মামলা এসছে হচ্ছে শফি হুজুরকে মেরে ফেলা হয়েছে এই কারণে, মামলা এসছে হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়াতে বা ঢাকাতে যে ঘটনাগুলো ঘটেছে সেটার কারণ। সুতরাং ন্যায় বিচার হবে না, ন্যায় বিচার এই সরকারের অধীনে সম্ভব না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে একটা সরকার না আসবে ততদিন পর্যন্ত জনগণের ন্যায় বিচারের, আইনের শাসনের যে প্রত্যাশা সেটা পূরণ হবে না। এটা কোনাতে থেকে যাবে, এটা ভৌতিক কোনো থেকে যাবে। আপনাকে অশেষ ধন্যবাদ জনাব ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ। আপনার কথা শুনে আজকে অনুষ্ঠান শেষ করবো। সরি স্যার, অনেক লম্বা সময় আপনাকে শুনতে হয়েছে, কারণ ওনার একটা ফ্লো ছিল এবং সবকিছুর উপর আপনার মন্তব্য শুনবো দয়া করে। ধন্যবাদ। মামুনুল হকের যে বিষয়টি, এখানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফিল্ড মার্শাল আইয়ুব খান যখন আমাদের সেই সময়কার পাকিস্তানের দণ্ডমুণ্ডের হত্যাকর্তা ছিলেন, তিনি মুসলিম বিশ্বে প্রথমবারের মতো আমার জানা মতে শরিয়া আইন তিনি অ্যামেন্ড করে যে বিবাহ সংস্কার করেন, তার মধ্য দিয়ে যেটি কোডিফাইড হয়ে গেছে সেটি হচ্ছে এইরকম যে প্রথমা স্ত্রীর লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে না, আর যদি যায়ও বা কেউ করেনও সেটা অপরাধ বলে বিবেচিত হবে, অর্থাৎ আইনসিদ্ধ হবে না। এখন মামুনুল হক যে কাণ্ডটি করেছেন, তিনি বলেছেন যে তিনি কলেমা পড়ে এই দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছেন মানবিক কারণে, তার নানান রকমের ব্যাখ্যা যুক্তি তিনি হাজির করেছেন। তো যাই হোক, একটার পর একটা মিথ্যার আশ্রয় তিনি নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। প্রথমত, তিনি তার প্রথমা স্ত্রীর নাম বলেছেন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়ে, কিংবা স্যার কার কাছে নাম বলেছে, মানে জিজ্ঞাসাবাদ কারা করেছে? যেটা হচ্ছে জিজ্ঞাসাবাদের বিষয়টা পরে এসছে, তিনি যখন রিসোর্টে এন্ট্রি করেন নাম, তার সঙ্গে যে সঙ্গীটি আছেন তার মিথ্যা পরিচয় লিপিবদ্ধ করেছেন, এই কাজটি তিনি ঠিক করেছেন বলে আমার মনে হয় না। এক। দ্বিতীয়ত, পরবর্তীতে একটা মিথ্যা কথা বলার কারণে বা মিথ্যা লিপিবদ্ধ করবার কারণে একটার পর একটা মিথ্যা কথা তাকে কিন্তু বলে যেতে হয়েছে, যেটা তার মতো একজন ধর্মীয় নেতার কাছ থেকে এক্সপেক্টেড না। তিনি প্রথমত তার প্রথমা স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন, দ্বিতীয়ত তিনি তার ভক্তকুলের সঙ্গে প্রতারণা করেছেন। তার কিন্তু একটা ফ্যান গ্রুপ আছে, এতে কোনো সন্দেহ নেই, এটা রিয়ালিটি। আমরা তার সঙ্গে একমত হই বা দ্বিমত পোষণ করি, যাই করি না কেন, মানে যারা তার অনুগামী, তাকে পছন্দ করেন, তাদের সঙ্গে তিনি এক ধরনের প্রতারণা আশ্রয় নিয়েছেন, যেটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না, এবং তার ফলেই ডিসলিউশনমেন্টটা ঘটেছে। আর আমাদের সায়েম ভাই যে বক্তব্য হাজির করেছেন, তার সঙ্গে দ্বিমত প্রকাশ করার সুযোগ নেই, এই কারণে। আর আমি জাস্ট ওই জায়গাতে স্যার একটু সম্পূরক প্রশ্ন আরেকটা করি, মানে ওই ঘটনাবলীর কারণে যে মামুনুল হক সাহেব ওইটা করতে পারেন না, আমরা ওটা এক্সপেক্ট করি না, সেই কারণে কি ওই যেটা সায়েম সাহেব বললেন যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক গোষ্ঠীর কি দায়িত্ব পড়ে কিনা যে অমুক জায়গাতে একটা প্রাইভেট প্রপার্টিতে গিয়ে এভাবে জিজ্ঞাসা করা যে আপনার বউ কিনা, এটা কি মানে পড়ে কিনা, আইনের আলোকে কি বলে আপনার মতামত? এখন ধরুন, বাংলাদেশের যে কালচারটা, আমি ব্যক্তি হিসেবে আমার নিজের আত্মজীবনী উদাহরণ দিই। আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন বর্তমান আন্তর্জাতিক সদস্য, এবং সেই সময় বাংলাদেশে আমাদের চ্যাপ্টার ছিল, এই সময়ের কথা বলছি। আমাদের বিচারপতি দস্তগীর সাহেব তখন আমাদের প্রেসিডেন্ট। আমরা আমাদের একটা এজিএম করতে গিয়েছিলাম নোয়াখালীতে, অর্থাৎ সে অঞ্চলে, এবং সেখানে ফেনী শহরে আপনার যে জহির রাহান মিলনায়তন, সেখানে আমাদের অনুষ্ঠানটি ছিল, এবং আমাদের বাধ্য হয়ে আমি সস্ত্রীক গিয়েছি, আমাকে এটি হোটেলে থাকবার ব্যবস্থা করতে হয়েছে। তখন হোটেলের পক্ষ থেকে সন্দেহ করা হয়েছিল যে আমি আমার স্ত্রীর সঙ্গে আছি কিনা, মানে কাবিন নামা দেখতে চেয়েছে। পরে সাক্ষী সাবুত নিয়ে এসে কোনোভাবে বিব্রতকর অবস্থা থেকে আমাকে রেহাই পেতে হয়েছে। আসলে কেউ কখনো চিন্তা করে না সস্ত্রীক কোথাও গিয়ে কাবিন নামা নিয়ে ঘুরতে হবে, এইটা আসলেই বিব্রতকর কোনো বিষয়টা। এবং এই যে ট্রেসপাসিং এবং সেই সঙ্গে আপনার অধিকার চর্চা, আপনি কি শেষ পর্যন্ত কাবিননামা শো করতে হয়েছিল কিনা? না, মানে আমার ওই সেই আপনার অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে ডাকতে হয়েছে, বিচারপতি দস্তগীর সাহেবের মতো লোক বা গোলাম মোস্তফা অ্যাডভোকেট, তাদের মতো লোককে এসে সাক্ষ্য দিতে হয়েছে যে তারা
জানেন যে তিনি আমার বৈধ স্ত্রী, এবং সেই সঙ্গে কেউ কেউ আমার বিয়েতে উপস্থিত ছিলেন। মানে এতটুকু পর্যন্ত গড়িয়েছিল ব্যাপারটা। তো এই ধরনের বিব্রতকর পরিস্থিতি অনেক সময় পড়তে হয়, কিন্তু আমাদের ওই যে সিভিলিটি, তারপর আমাদের যে সেন্স অফ প্রাইভেসি, তারপর আপনার ওই যে ট্রেসপাস কোনটা কতটুকু আমরা বিবেচনা করবো, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত ওইভাবে দানা বেঁধে ওঠেনি স্যার মার্কিন আমার কথা হলো যুক্তরাষ্ট্র। মানে আমরা খুব উদ্বেগের জায়গা স্যার, এটা আপনারা আপনাদের মতো জায়গা থেকে কিন্তু একটু কথা বলতে হবে। পলিটিক্স নিয়ে সকাল বিকাল ঝগড়া হোক, উই ডোন্ট কেয়ার, ঝগড়া হোক, কথাবার্তা হবে, আপনার মতো আলোচনা হবে, যাই হোক, কিন্তু প্রাইভেট লাইফ আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে যেতেই পারি, মানে হু হ্যাজ দেখুন, দ্য রাইট টু আস্ক মি, এটা আপনার। বাংলাদেশে হুম, সমাজ, রীতি নীতি, সংস্কৃতি, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আমরা এখনো পর্যন্ত কিন্তু এক ধরনের গ্রাম্য সংস্কৃতির আবহের মধ্যে চলছে, তার বহিঃপ্রকাশ কিন্তু এই ধরনের ঘটনাগুলোতে ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। ভালো মন্দ সেই বিচারে আমি যাব না, বাট ইটস রিয়ালিটি। এক, আর দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম, যে একটা হচ্ছে তিনি তার প্রথমা স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন, তো কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত তিনি তার ভক্তকুলের সঙ্গে এই প্রতারণা করেছেন। প্রতারণার এই এই প্রমাণটা দায়বদ্ধতাটা ছিল, তাৎক্ষণিকভাবে কিভাবে বোঝা গেল? এটা তো পরবর্তী কেউ যাচাই করেনি, প্রথম স্ত্রীর সাথে প্রতারণার ব্যাপারটা তো তাৎক্ষণিকভাবে। মানে বিষয়টা হচ্ছে তিনি নিজের জালে নিজেই ধরা পড়েছেন। অর্থাৎ তিনি যখন লিপিবদ্ধ করলেন তৈয়বার নাম, তখন যেই মহিলা তার সঙ্গে ছিলেন তিনি কিন্তু তৈয়বা নন। ফলে এই যে হায়াটাসটা তিনি নিজেই কিন্তু তৈরি করে দিয়েছেন। তার মনে যদি নিয়তে কোনো ঝামেলা না থাকতো, তাহলে ডেফিনেটলি তিনি এরকম মিথ্যার আশ্রয় নিতেন না। এই একটা যুক্তিতেই কিন্তু পুরো বিষয়টা উন্মোচিত হয়ে যায়। মানে কোনো অবস্থায় যে কাজগুলো একটার পর একটা হয়েছে, পক্ষে বিপক্ষে কোনোটাই কিন্তু আসলে সমর্থনযোগ্য নয়, সিভিলিটির মাত্রার মধ্যে পড়ে না। জি, আপনার একটু অনুমতি দিলে আমি একটু কথা বলতাম ডক্টর কলিমুল্লাহর বক্তব্যকে একটু সাপ্লিমেন্ট করবো, যেটা আমার মনে হয় যে দর্শকদের জন্য খুব প্রয়োজনীয়, বিশেষ করে বিয়ের যে বিষয়টা, এটা নিয়ে আপনার অনুমতি পেলে, এবং ডক্টর কলিমুল্লাহ যদি কিছু মনে না করেন জি তাহলে। জি জি বলেন, হয়তো শুনবেন, জি, যেহেতু সম্পর্কিত। হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক। প্রথমত হচ্ছে যে বাংলাদেশি যে বিয়ের যে ব্যাপারটা, এখানে যথেষ্ট মজার কিছু ঘটনা এবং উপাদান আছে। সেটা হচ্ছে বাংলাদেশে মূলত আপনার 3টি আইন আছে। একটা আইন হচ্ছে দি মুসলিম পার্সোনাল শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937, the Muslim Family Law Ordinance 1961, and the Muslim Marriages and Divorces Registration Act 1974. এখন বিষয়টা হচ্ছে যে 1937 অ্যাক্টটা, সেটা হচ্ছে শরিয়া। বাংলাদেশে কিন্তু মুসলিমদের সামগ্রিক বিষয়গুলো শরিয়ার মাধ্যমেই নির্ধারিত হয় এবং শরিয়া লটা প্রিভেইল করে। 1961 এর যে অর্ডিন্যান্স, ফ্যামিলি ল অর্ডিন্যান্স, সেটি বলছে যে একই স্ত্রী থাকা অবস্থায় আরেকজন মহিলাকে বিয়ে করতে হলে তাহলে একটা অনুমতি লাগবে। আমাদের একটা ভুল ধারণা হচ্ছে স্ত্রীর অনুমতি লাগবে, বিষয়টি তা নয়। প্রথম স্ত্রীর অনুমতি লাগবে তা না, এটা যথাযথ একটা কর্তৃপক্ষ আছে, তাদের কাছে আবেদন করতে হবে। তারা যদি মনে করে এবং প্রথম স্ত্রীর সম্মতি আছে কিনা সবকিছুকে বিবেচনা করে তারা যদি মনে করে এই ব্যক্তিটি দ্বিতীয় বিয়ে করতে পারে, তাহলে কিন্তু সে দ্বিতীয় বিয়ে করতে পারবে, সেটা আইন সিদ্ধ হবে, এতে কোনো সমস্যা নেই। এখন প্রথম স্ত্রী যদি অনুমতি নাও দেয় তাতেও কোনো সমস্যা নেই। যদি কর্তৃপক্ষ মনে করে যে এই ব্যক্তিটির, এখন সাগর ভাই দ্বিতীয় বিয়ে করবেন, কর্তৃপক্ষ যদি মনে করেন যে হ্যাঁ এটা জাস্টিফিকেশন আছে, অতএব তিনি করতে পারবেন। প্রশ্নটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এ ধরনের কোনো অনুমতি না নিয়ে যদি বিয়েটা করে ফেলে, সেক্ষেত্রে কি হবে? যেটা ভুল ধারণা, হয়তো ডক্টর কলিমুল্লাহ এভাবে বলেছেন কিনা, যে বিয়েটা অবৈধ হয়ে যাবে তা কিন্তু মনে রাখবেন, বিয়েটা কিন্তু ইনভ্যালিড হবে না, বিয়েটা কিন্তু বৈধ। যেটি হচ্ছে আপনি অনুমতি না নেবার কারণে আপনার অভিযোগ এলে, কনভিক্টেড হলে, তখন আপনার একটা শাস্তি হবে, যে আপনি অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়েটি করেছেন, সেই জন্য আপনি একটা শাস্তি পেতে পারেন। আরো মজার ঘটনা হচ্ছে, আমরা মনে করি না যে আপনার সাক্ষী থাকতে হবে, কাবিন করতে হবে, না। আপনি যদি কোনো বিয়ে করেন যেখানটাতে আপনার কাজই নেই, আপনি যদি এমনিতে বিয়েটা করে ফেলেন, সেই বিয়েটাও বৈধ। আপনার এমনকি সাক্ষী বিষয়টাতে পড়ে যাচ্ছি, ধরুন আপনার সাক্ষী আছে, আপনি বিয়ে করেছেন, কাজী ডাকেননি, নিয়ম হচ্ছে যদি এটা আপনার প্রথম বিবাহ তাহলে আপনি তো অবশ্যই রেজিস্ট্রারের কাছে আপনি বলবেন, রেজিস্ট্রেশনটা হবে।
কিন্তু যদি আপনি বিয়েটা করে ফেলেন এবং যেটা রেজিস্ট্রেশন হবার মতো নয়, সেখানটা তো হয়তো রেজিস্ট্রেশন হবে না, কিন্তু আপনার বিয়ে কিন্তু বৈধ। মনে রাখবেন, এই বিয়ে কিন্তু অবৈধ। আর এখন আসেন মজার বিষয়, যদি সাক্ষী না থাকে তাহলে কি? ইসলাম বিয়েটাকে এতটা সহজ করেছে কারণ ইসলাম পঙ্কিলতা থেকে মানুষকে দূরে রাখতে চেয়েছে। ইসলাম চায়নি যে ব্যভিচার হোক, প্রস্টিটিউশন হোক, এগুলো থেকে মানুষকে দূরে রাখতে চাই। সেজন্য ইসলাম বিয়েটাকে অনেক সহজ করে দিয়েছে। এখন যদি আপনি একজন মেয়েকে বিয়ে করেন, শুধু আপনি এবং সেই মেয়েটা, আপনি যদি ইসলামিক ভাবে সম্মত হয়ে আপনারা বিয়ে করেন, সেই বিয়েটাও বৈধ। তবে সেই বিয়েটাকে আমরা যারা আইন পড়েছি, মুসলিম ল পড়েছি, তারা জানি যে এখানে দু ধরনের বিয়ে আছে, একটা রেগুলার আর একটা ইররেগুলার। বাংলায় নিয়মিত এবং অনিয়মিত। সাক্ষী সহ হলে নিয়মিত, সেখানে আপনার সকল ধরনের অধিকার এবং আপনার সকল ধরনের যে অব্লিগেশন সেগুলো কাজ করবে, কিন্তু অনিয়মিত বিয়ের ক্ষেত্রে সেটা করবে না। সাক্ষী যদি না থাকে সেটা অনিয়মিত বিয়ে হবে, এবং এগুলোর উপর আদালতের অসংখ্য রায় আছে। সুতরাং এটা মনে করবার কোনো কারণ নেই যে এখানে আপনার তারা যে চাচ্ছিল তোমার কাবিন দেখা, এটা একেবারে অজ্ঞতা থেকে। এই সাক্ষী কারা ছিল? যদিও মামুনুল হকের ক্ষেত্রে কিন্তু সাক্ষী ছিল যারা, তারা বলেছে, এমনকি মামুনুল হকের আপন ভাগ্নে পর্যন্ত স্ট্যাটাস দিয়ে বলেছে তারা সেটা জানে এই বিয়েটার কথা। সুতরাং এখন প্রতারণার যে প্রশ্নটা আনা হয়, ডক্টর কলিমুল্লাহ এনেছেন, অবশ্যই তিনি একটা প্রাসঙ্গিকতা থেকে তিনি এনেছেন, সেটা নিয়ে আমি বিতর্কে যাব না, কিন্তু এটা খোলাসা করা দরকার। একটা বিয়ে যদি আপনি করেন ইসলামিক শরিয়া অনুযায়ী, আপনি প্রতারণা করেছেন কিনা প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে, সেটা কিন্তু ভিন্ন বিষয়। এটা নিয়ে যথেষ্ট একাডেমিক, আমি পক্ষে বা বিপক্ষে যাচ্ছি না, বাট এটা নিয়ে একাডেমিক আলোচনার সুযোগ রয়েছে। কারণ ইসলাম কিন্তু একজন স্বামীকে মোর দ্যান এক স্ত্রী আপনার কিন্তু হালাল করেছে এবং তাকে সেই অধিকারটা দিয়েছে। এখন আপনি ইসলামের কোনো একটা আপনার স্কুল বলছে কিনা যে আপনার প্রথম স্ত্রীর সম্মতি নিতে হবে, অনুমতি নিতে হবে, সেটাও কিন্তু আলোচনায় আসবে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, প্রতারণার বিষয়টাকে হুট করে বলে ফেলাটা হয়তো ভুল হয়ে যেতে পারে। তবে আইনি কাঠামো যেটা, সেই জায়গাটাতে প্রথম স্ত্রী যদি অভিযোগ করেন, সেক্ষেত্রে কিন্তু তিনি সমস্যায় পড়বেন। জি, আর পাশাপাশি যেটা করিমুল্লাহ স্যার বলেছেন, লাস্ট আপনার এই মন্তব্য শুনে আজকে অনুষ্ঠান শুরু করবো, যে ওইখানে নাম লেখেনি রিসোর্টে, সেটা কি আপনি মনে করেন কিনা প্রতারণা অথবা এটা কি অপরাধের সামিল কিনা? যদি একজনের নামকে অন্যের নাম বলা হয় তাহলে তো অবশ্যই সেটা তিনি সঠিক করেন, কিন্তু কোন আইন সেটা কিভাবে কভার করবে, সেখানে কাকে দেখুন, প্রতারণা বলতে আমরা বাংলাদেশে যে চিটিং যে বিষয়টা, পেনাল কোডে আমরা যে 420 যে সেকশনটা আছে সেটার সাথে আরো রিলেটেড কিছু আছে। এখন ইম্পারসোনেশনের যে ব্যাপারটা, সেই জায়গাটা কতটুকু কাকে ক্ষতি করা হয়েছে, এই বিষয়গুলো দেখে দেখভাল করে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে অপরাধ সংগঠিত হয়েছে কিনা। হুট করে বলা যাবে না। আর এই মুহূর্তে অনেক কিছু আলোচনার বিষয় আছে, যে ওখানটাতে কি লেখা হয়েছিল, যে বুকটাতে লেখা হয়েছিল তিনি লিখেছিলেন কিনা, অনেক বিষয় আছে। কিন্তু আবারও বলি, এটা আমি সাফাই গাচ্ছি না, আমার সেটা দরকারও নেই, কোনো কোনো কারণ নেই। কিন্তু আমি আইনের পরিভাষাতে বলছি, যদি কেউ একজনের নামটা ওখানে লেখা হয় ভিন্ন নাম দিয়ে, তাহলে এটা হোটেল কর্তৃপক্ষের, হোটেলগুলো তো একটা আইনে পরিচালিত হয়, তাহলে হোটেলের আইনে যে ব্যক্তিটা হোটেলে থাকেন তার নামটা লিপিবদ্ধ করতে হয়, তাহলে সেখানটাতে একটা আইন থাকলে সেই আইনটা তো ভঙ্গ হবার কথা। কেউ যদি এখন সাগর ভাইয়ের নামের জায়গায় যদি সায়েম ভাইয়ের নাম দিয়ে দেন, তাহলে সেখানে কোনো একটা আইন ভঙ্গ হবার কথা। তবে সেটা আরো আপনার খুব ভালো করে দেখে সেটা সিদ্ধান্ত নিতে পারবে যারা সংশ্লিষ্ট তারা। অনেক ধন্যবাদ দুজন, বিশেষ করে করিমুল্লাহ স্যার, আপনি আমার মতো দর্শকের বসে আছেন। মানে আমরা ব্যারিস্টার সাহেবের কথা অনেক শুনেছি, যেহেতু আইন বিষয়ক অনেক আলোচনা হয়েছে, সেজন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক রাত পর্যন্ত আমার সাথে জেগে দীর্ঘক্ষণ আজকে শোতে ছিলেন। পরবর্তী সময় আপনাকে অন্য বিষয় নিয়ে অবশ্যই আপনাকে পাবো। ব্যারিস্টার সায়েম ভাই তো আমার সাথে সবসময় আছেন এবং থাকবেন আশা করি। খুব সুন্দর কথা বলেছেন, আজকে সুন্দর আলোচনা হয়েছে। দর্শক, আপনারা যারা আমার এই শোটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি এ কারণে ক্লিক করবেন, কারণ হলো আমরা অনেক সময় আমার অনুষ্ঠানগুলি আপনাদের অনেকের কাছে যায় না, সে কারণে বেল আইকনটি ক্লিক করে থাকলে আপনাদের কাছে নোটিফিকেশন যাও, আপনারা সবার মধ্যে দেখতে পাবেন। লাইভ অনুষ্ঠান দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং পেজটিকে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম।